ডক্টর রায়হান খান আজ অনেক বছর পর লন্ডন থেকে নিজের জন্মভূমি বাংলাদেশে আসছেন সপরিবারে। তিনি ডক্টরেট করার জন্য লন্ডন গিয়ে সেখানে এক বিদেশিনীকে বিয়ে করেন এবং সেখানেই সেটেল হয়ে যান। এর মধ্যে প্রায় কয়েকবারই তিনি বাংলাদেশে আসা যাওয়া করেন, কিন্তু তার পরিবারকে নিয়ে শুধু একবারই এসেছিলেন বাংলাদেশে, যখন তার ছেলের প্রিন্স আরিয়ান খানের বয়স ছিল মাত্র 3.5 বছর। এরপর আর প্রিন্সের মা মোনালিসা আর প্রিন্সের কখনো বাংলাদেশে আসা হয়নি। আজ প্রায় 28 বছর পর রায়হান খান আবার তার স্ত্রী এবং একমাত্র পুত্রকে নিয়ে দেশে ফিরছেন, কারণ দেশে তার আপন ভাইয়ের মেয়ের বিয়ে। ভাইয়ের এবং ভাতিজির অনুরোধ ফেলতে না পেরে মোনালিসা আর আরিয়ানকে অনেক বুঝিয়ে শুনিয়ে দেশে নিয়ে আসছেন তিনি। তাছাড়া এবার আরিয়ানকে নিয়ে দেশে আসার পিছনে অনেক বিশেষ কারণও রয়েছে বটে, আর সেই কারণটা হচ্ছে প্রিন্স আরিয়ান খানের বিয়ে। রায়হান খানের ইচ্ছে তিনি একটা খাঁটি বাঙালি মেয়ে দেখে তার ছেলেকে বিয়ে করাবে। তিনি চান তার ছেলে একটা বাঙালি মেয়ের সংস্পর্শে এসে নিজের দেশের শিক্ষা, সংস্কৃতি আর ঐতিহ্যগুলোকে আঁকড়ে ধরুক, যেটা তিনি গত 31 বছরে কখনোই আরিয়ানকে শেখাতে পারেননি। আরিয়ানের জন্ম থেকে লন্ডনে থাকার কারণে এবং তার মাও একজন বিলেতি নারী হওয়ার কারণে তার মা তাকে পুরোপুরিভাবেই বিদেশি সংস্কৃতিতে অভ্যস্ত করে ফেলেছে। বিদেশি সংস্কৃতিগুলো তার মধ্যে একদম যেন ঠুসে ঠুসে পুরনো হয়েছে, যার কারণে আরিয়ানের নিজের দেশের প্রতি বিন্দুমাত্র আগ্রহ বা টান নেই। সেভাবে তার জন্ম যেহেতু লন্ডনে হয়েছে, সেহেতু সে লন্ডনেরই ছেলে, আর লন্ডন তার আসল ঠিকানা এবং মাতৃভূমি। আর এই ব্যাপারগুলো নিয়ে প্রায়ই আরিয়ান এবং তার মায়ের সাথে প্রচুর কথা কাটাকাটিও হয়ে যায় রায়হান খানের। এই জন্যই তিনি সিদ্ধান্ত নেন এবার দেশে এসেই তিনি কোনো একটা ভালো বাঙালি মেয়ে দেখে আরিয়ানকে বিয়ে করিয়ে দেবে। আর তার বিশ্বাস একজন বাঙালি মেয়েই পারবে আরিয়ানকে ঠিক করতে এবং ওই বিদেশি সংস্কৃতি থেকে বের করে এনে নিজের দেশকে ভালোবাসতে শেখাতে, ইংরেজি সাহেব থেকে বাঙালি বাবু করে তুলতে। তবে একটা কাজে তিনি মোটামুটি সফল হতে পেরেছেন, আর সেটা হলো তিনি বেশিরভাগ সময় বাংলা ভাষায় আরিয়ান এবং তার মায়ের সাথে কথা বলার কারণে আরিয়ান এবং তার মা দুজনেই বাংলা ভাষাটাকে মোটামুটি শিখে গেছে, যদিও তাদের দুজনেরই বাংলা উচ্চারণ খুব একটা স্পষ্ট এবং শুদ্ধ নয়। রায়হান খান দ্রুত রেডি হয়ে নিচে নামতে নামতে তার স্ত্রী মিসেস মোনালিসাকে ডাকতে লাগলো। মোনা, এই মোনা, হোয়ার আর ইউ? আরে আমাদের লেট হয়ে যাচ্ছে তো। তোমার ছেলে কি এখন রেডি হয়নি? এবার কি ফ্লাইট মিস করবো নাকি? মোনালিসা আরিয়ানের ঘর থেকে বের হতে হতে বলল, হোয়ার ইউ আর শাউটিং রাইহান? তুমি তো জানোই প্রিন্স সব ক্ষেত্রে একটু বেশি চুজি। তার উপরে আজ সে একটা দেশে যাচ্ছে, তার জন্য ড্রেস চুজ করা, রেডি হওয়া, এই সবের জন্য তো একটু লেট হবেই, তাই না? আরে এরকম হলে তো আগে ড্রেস চুজ করে রাখা উচিত ছিল তার। এখন কি ড্রেস চুজ করতে গিয়ে ফ্লাইট মিস করবে নাকি সে? ওদের চেঁচামেচির মাঝেই আরিয়ান রেডি হয়ে রুম থেকে বের হয়ে বলল, What happened, Dad? Why you are shouting always like that? কি বললে? আমি চিৎকার করি সব সময়? তা তোমরা চিৎকার করার মতো কাজ না করলেই তো আমাকে চিৎকার করতে হয় না। আচ্ছা, ওকে ওকে, এখন ফাদার অ্যান্ড সন ঝগড়া করা শুরু করে দিও না। চলো এবার, উই আর রেডি টু গো টু ইউ সো কল মাদারল্যান্ড। এই, তুমি কি আমার মাতৃভূমি নিয়ে টিজ করছো আমাকে? আরে আমার মাদারল্যান্ড তো তোমার ওই লন্ডনের থেকে অনেক বেস্ট, বুঝলে? রেডি? দেন হোয়াই ইউ আর কামিং লন্ডন? Oh, Mom and Dad, please, তোমরা ঝগড়া করো না। And Dad, এতক্ষণ যে তোমার ফ্লাইট মিস হয়ে যাচ্ছিল, তা এখন বুঝে লেট হচ্ছে না? রায়হান দ্রুত তার হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলল, ওহো, চলো চলো বেরিয়ে পড়ি, লেটস গো। আরিয়ানের চাচার গাড়ি নিয়ে অপেক্ষা করার কথা তাদের জন্য। কিছুক্ষণ অপেক্ষা করতেই একটা সাদা রঙের গাড়ি এসে ওদের সামনে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে ড্রাইভার এবং আরেকজন লোক বেরিয়ে আসলো, আর লোকটি হচ্ছে রায়হানের একমাত্র ছোট ভাই আমান খান। রায়হান খান উত্তেজিত হয়ে তার ভাইয়ের সামনে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আরে আমার ভাই, কতদিন পর তোকে সরাসরি দেখলাম, এতটা শুকিয়ে গেছিস কেন তুই? আমান নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আরে ভাই, বয়স তো হচ্ছে, আর উপর আবার সামনে মেয়ের বিয়ে। বাবাদের কি টেনশন শেষ আসছে? যত টেনশন নিয়ে শুকাবো না, তা কি মোটা হবো? তা আমার ভাবি আর ভাতিজা কই? দেখি সর, ওদের সাথে দেখা করি। রায়হান পিছন ফিরে আরিয়ানের উদ্দেশ্যে বলল, আরিয়ান, মাই প্রিন্স, দেখ তো তোর চাচাকে চিনতে পারিস কিনা? আরিয়ান মৃদু হেসে তার চাচার দিকে এগিয়ে এসে বলল, Hello, Uncle. How do you do? হ্যাঁ, আরে বেটা, বাংলাদেশ এসছে, এইসব ইংলিশ ছেড়ে বাংলা কথা বল। বাংলা জানো তো? আর কি আঙ্কেল আঙ্কেল করছো? চাচা বলো চাচা, শুনেও শান্তি লাগে।
আরিয়ান কৃত্রিম হেসে তার মায়ের দিকে তাকাতেই তার মা এগিয়ে এসে বলল। হ্যালো আমান, হাউ আর ইউ? আমান মিষ্টি হেসে বলল। ভাবি সাহেবা কেমন আছেন? আপনি দেখছি এখন আগের মতনই রয়ে গেছেন। এত বছরও ভাই আপনাকে বাংলা শেখাতে পারল না, এটা কেমন কথা ভাই? আরে বলিস না, ওরা কি বুঝবে বাংলা স্বাদ? সব ইংরেজি উঠেছে আমার কপালে। মোনালিসা রেগে মেগে বলে উঠল। হোয়াট আর ইউ আর সেড রায়হান? তুমি কি এখানে আমাকে, আমার ছেলেকে অপমান করার জন্য এনেছ? ইয়েস ড্যাড, দিস ইজ সো মাচ। তুমি আমাদেরকে এখানে রিকোয়েস্ট করানোর পর এভাবে অপমান করতে পারো না। মম, আই ওয়ান্ট টু গো ব্যাক। আমান দ্রুত বলে উঠল। আরে আরে ভাতিজি, তুমি চলে যাবে মানে? আমরা তো তোমাদের সাথে একটু মজা করছিলাম। মজাও বুঝো না তুমি? আচ্ছা আচ্ছা, ওকে। আমার আর কোনো মজা করবো না তোমার সাথে। এবার বাড়িতে চলো কেমন? তোমার বোন আর চাচি অপেক্ষা করে বসে আছে তোমাদের জন্য। ভাবি চলুন, ভাই গাড়িতে ওঠো। ওরা গাড়িতে উঠে বসতেই ড্রাইভার ওদের লাগেজগুলো গাড়িতে তুলে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছিল তার আপন গতিতে। মাঝপথে বিপত্তি বাঁধল রাস্তার জ্যাম। আর ঢাকার রাস্তার জ্যামে আটকাবে না এমন হওয়ার চান্স খুবই কম। এদিকে আরিয়ানার তার মতো অস্থির হয়ে পড়েছে, কারণ তারা লন্ডনে কখনোই এমন পরিস্থিতির শিকার হয়নি। যদিও আরিয়ান এবং তার মা এই পরিস্থিতির শিকার এর আগেও একবার হয়েছিল বাংলাদেশে এসে, কিন্তু তখন আরিয়ান অনেকটা ছোট থাকায় তার সেসব মনে পড়ছে না। বর্তমানে আরিয়ান প্রচণ্ড বিরক্ত হয়ে আছে তার বাবার উপর। সে তার বাবার উদ্দেশ্যে বিরক্তিকর স্বরে বলে উঠল। হোয়াট দ্য হেল ইজ দিস ড্যাড? আর কতক্ষণ এইভাবে জ্যামের মধ্যে বসে থাকতে হবে? মোনালিসার সাথে সাথে বলে উঠল। ওহ মাই প্রিন্স, মাই সান, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? এই জন্যে আমি কখনো তোমাকে বাংলাদেশে আসতে দেইনি, আর নিজেও আসতে চাই না। এবার আসাটাও উচিত ছিল না। রায়হান ধমক দিয়ে বলে উঠল। চুপ করবে তুমি মোনা, ছেলেকে আর উস্কিও না তো। আর আরিয়ান, এই সামান্য সময়ের মধ্যে তুমি এতটা অধৈর্য হয়ে পড়েছো কেন? কেমন পুরুষ তুমি? আমান এবার সামনে থেকে বলে উঠল। ওকে ধমকিও না ভাই, আসলে তো এমন পরিবেশে বেড়ে ওঠেনি, আর এমনি পরিস্থিতি হয়তো লন্ডনে কখনো পড়েনি, তাই ওর জন্য এমন পরিবেশটা হুট করেই এসে মানিয়ে নেওয়াটা একটু কঠিনই হবে। বাবা আরিয়ান, তুমি তো বাবার কথায় রাগ করো না, জানোই তো তোমার বাবার স্বভাব, হুটহাট করে রেগে যায়, তাই মন খারাপ করো না, আর একটু কষ্ট করো বাবা, জ্যাম কিছুক্ষণের মধ্যে ছুটে যাবে। আরিয়ান তার চাচার উদ্দেশ্যে বলল। আঙ্কেল, ইউর সো গুড, বাট মাই ড্যাড ইজ ভেরি রুড। আরিয়ানের এই কথা শুনে আরিয়ানের বাবা চোখ গরম করে ছেলের দিকে তাকালো, আর বাকিরা সবাই হু হা করে হেসে উঠল, সাথে গাড়ির ড্রাইভার সহ। প্রায় 1 ঘন্টা পর আরিয়ানরা তার দাদুর বাড়িতে এসে পৌঁছালো। গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়াতেই বাড়ির ভিতর থেকে ছোট বড় সবাই এসে হুম রেখিয়ে পড়ল গাড়ির সামনে। ড্রাইভার গাড়ি থেকে নেমে আমানের পাশের ডোর আর পিছনের ডোর খুলে দিতেই প্রথমে আমান আর রায়হান গাড়ি থেকে নামলো। ওরা নামতেই সবাই রায়হানের সাথে সৌজন্যের সাক্ষাৎ ছাড়তে লাগলো। আর ওইদিকে আরিয়ান আর তার মা গাড়ির সামনে এত মানুষ দেখে গাড়ি থেকে নামার সাহসই পাচ্ছে না। আরিয়ান তো ভেবেই পাচ্ছে না একটা বাড়িতে এত মানুষ কিভাবে থাকতে পারে। এদিকে বাইরে সবাই আরিয়ান আর তার মাকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছে। রায়হান আর আমান আরিয়ান আর মোনালিসাকে নামার জন্য বললে মোনালিসা আরিয়ানকে নামতে বলে নিজেও নেমে পড়ে। এদিকে আরিয়ান গাড়ি থেকে নামছে না দেখে আমান আরিয়ানের হাত ধরে তাকে গাড়ি থেকে নামিয়ে আনে। আরিয়ান গাড়ি থেকে নামতেই বাচ্চা থেকে বুড়ো সহ হা করে আরিয়ানকে দেখতে লাগলো। আরিয়ান সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি বোধ করতে লাগলো। সে অসহায় চোখে তার মা বাবার দিকে তাকাতে লাগলো। আমান সবার উদ্দেশ্যে বলল। আরে তোমার হা করে কি দেখছো? ও আমাদের আরিয়ান, চিনতে পারছো না তোমরা? আমানের বউ রাশেদা নিজের গালে হাত দিয়ে বলল। মার্শাল্লাহ, ও আমাদের সেই ছোট্ট আরিয়ান। কত বড় হয়ে গেছো বাবা তুমি, কত লম্বা হয়ে গেছো। বাহ, ভালো আছো তো বাবা? চিনতে পারছো আমাকে? আমি তোমার রাশেদা চাচি। আরিয়ান মৃদু হাসলো। রাশেদা এবার মোনালিসার কাছে গিয়ে মোনালিসার হাত ধরে বলল। কেমন আছো বিলেতি ভাবি? কত বছর পর হেলে বলো তো, এতদিন বুঝে আমাদেরকে দেখতে মন চাইলো? মোনালিসা মৃদু হেসে রাশেদার থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল। আই এম ফাইন, তুমি কেমন আছো? বাই দ্য ওয়ে, তোমার মেয়ে তো বিয়ে, তো কোথায় সেই ব্রাইড মামনি? ঠিক তখনই আমানের মেয়ে রাহা এসে মোনালিসাকে বলে উঠল। এই তো জেঠিমণি, আমি এখানে। মোনালিসা রাহাকে দেখে বলল। ওহো, তুমি তাহলে রাহা। ভেরি সুইট হয়েছে তোমার মেয়ে রাশেদা। ধন্যবাদ জেঠিমণি। আর এই যে আমাদের ইংরেজ সাহেব, হাউ আর ইউ?
আরিয়ান মৃদু হেসে বলল, Yeah, I'm fine. What about you? আই এম অলসো ফাইন ব্রো, বাট আমি কিন্তু তোমার উপর খুব রেগে আছি। But why? এই যে তুমি এত লেট করে এলে, তুমি আগে এলে তো তোমার মতো এমন হ্যান্ডসাম আর ড্যাশিং একজন পুরুষ থাকতে অন্য কাউকে বিয়ে করতে যেতাম না। ইস, কি মিসটাই না করে ফেললাম। আরিয়ান মুচকে হাসলো। রাশেদা ধমক দিয়ে বলল, দেব ধরে কান মোলে ফাজিল মেয়ে। বড় ভাইকে কেউ এসব বলে? দিন দিন বড্ড বাজি হয়ে যাচ্ছিস তুই। রাহা ভেঙচি কেটে বলল, আরে বড় ভাই বলেই তো একটু মজা করছি, ছোট ভাইদের সাথে কি আর মজা করা যায়? রায়হান এবার হু হা করে হেসে উঠে বলল, বাহ, দারুণ বলছিস রে মামুনি। এ রাশেদা, আমার ভাতিজিকে একদম বকা দিবে না। আরে এখনই তো মজা করার সময়, 2 দিন বাদে তো বিয়ে হয়ে যাবে, তখন সংসার ধর্ম নিয়ে ব্যস্ত থাকবে, তখন কি হাসি ঠাট্টা করার সময় মিলবে? কি বলো মোনা? ওহ ওয়াই, আমান এবার সবাইকে বলল, আর এবার ওকে ভিতরে নিতে দাও তো, নাকি এখানে দাঁড় করে রাখবে? আরিয়ান বাবা নিশ্চয়ই কষ্ট হচ্ছে, কতক্ষণ ধরে এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে ছেলেটা। রাশেদা বলল, এমা তাই তো, ভাবি চলো ভিতরে চলো। রাহার বাবা, তুমি ভাই আর আরিয়ানকে নিয়ে এসো। সবাই আরিয়ানদের বাড়ির ভিতরে নিয়ে গেল। বসার ঘরে সবাই আরিয়ানদের বসিয়ে তাদের চারপাশ থেকে ঘিরে ধরল। এর মধ্যে আশেপাশের কিছু প্রতিবেশীও এসেছে আরিয়ানদের দেখতে। আরিয়ানের খুব অস্থির লাগছে। আরিয়ান খুব অস্বস্তির মধ্যে পড়ে আছে এত মানুষকে একসাথে দেখে, আর তাদের আরিয়ানকে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার কারণে। সবাই নানা রকম কথা বলছে আর আরিয়ান এবং তার মাকে দেখছে। আসলে ভিনদেশি মানুষদের দেখলে গ্রাম অঞ্চলের মানুষরা এমনিতেই একটু কৌতূহলী হয়ে পড়ে, আর এদের বেলায়ও এমনটাই হয়েছে। যদিও আরিয়ান এবং তার মাকে তাদের অনেকেই আগেরবার দেখেছে, কিন্তু তারাও আজ আরিয়ানরা আসবে জেনে খানবাড়িতে এসে ভিড় করেছে আরিয়ানদের, বিশেষ করে আরিয়ানকে দেখবে বলে। যাই হোক, আমানের বউ আরিয়ানদের সামনে এনে নানা ধরনের পিঠে পুলি হাজির করেছে। আরিয়ান এত খাবার দেখে অসহায় দৃষ্টিতে তার বাবা আর মায়ের দিকে তাকাতে লাগলো। রায়হান খান তো পিঠে পুলি দেখে কোনো দিন আর নজর না দিয়েই ঘাপ ঘাপ মুখে তুলতে শুরু করে দিয়েছে, আর পিঠার স্বাদের প্রশংসায় ভাসিয়ে ফেলছে বাংলার মানুষদের। রাশেদা বলল, এমা আরিয়ান বাবা, তুমি খাচ্ছ না কেন? আর ভাবি, তুমিও তো হাত গুটিয়ে বসে আছো, পিঠে পছন্দ হয়নি বুঝি? মোনালিসা জবাব দিল। অ্যাকচুয়ালি আরিয়ান এইসব খায় না, আর আমিও ঠাইটে আছি। রায়হান পিঠা চিবোতে চিবোতে বলল, আরে রাখো তো তোমার ওইসব ডায়েট ফায়েট। আরে একবার তো মুখে দিয়ে দেখো গ্রাম বাংলা ঐতিহ্যবাহী পিঠা বলি, দেখবে আঙ্গুল সহ খেয়ে ফেলতে ইচ্ছে করবে। তখন এসব ডায়েট ফায়েট করা নাম ভুলে যাবে বারবার। তোমার ওইসব ইচ্ছা ডায়েট ফায়েট চক্করে দেখেই আমার ছেলেটা এসব ঘাস পাতা খেয়ে কেমন যেন শুকনো লঙ্কার মতো দিন দিন হয়ে যাচ্ছে। রায়হানের কথা শুনে উপস্থিত সবাই সজোরে হেসে উঠল। এতে আরিয়ান বিব্রত বোধ করলো। সে রেগে গিয়ে তার বাবার উদ্দেশ্যে বলে উঠল, Dad, what do you mean by শুকনো লঙ্কা? রায়হান কিছু বলতে যাবে, তখনই পিছন থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। মেয়েটা হচ্ছে রাহার বান্ধবী মাধুর্য মেহরিন। মাত্রই সে রাহাদের বাড়িতে এলো রাহার বিয়েতে অ্যাটেন্ড করার জন্য, আর সদর দরজা দিয়ে ঢুকতেই বৈঠকখানা থেকে আরিয়ানের কথাটা শুনতে পেয়েই সাথে সাথে বলে উঠল, মা, সে কি? শুকনো লঙ্কা মানে জেনে না এমন মানুষ এই দেশে আছে নাকি? কথাটা বলতে বলতেই মাধুর্য বৈঠকখানার দিকে এগিয়ে গেল। রাহা দৌড়ে গিয়ে মাধুর্যকে ধরে কোলাকুলি করে বলল, এতক্ষণে তোর আসার সময় হলো? দেখো, আমার জেঠু জেঠিমণি আর আরিয়ান প্রয়াস। মাধুর্য সবার দিকে একবার চোখ বোলাতেই আরিয়ান আর তার মাকে দেখতে পেল, আর ওদের দেখেই মাধুর্যের বুঝতে বাকি নেই যে এরাই সেই বিলেতি মা ছেলে। আর আরিয়ানও এখন মাধুর্যকে দেখা খুব চেষ্টা করছে, এই মেয়েকে। যাই হোক, মাধুর্য সবার উদ্দেশ্যে সালাম দিয়ে রাহার বাবা মায়ের সাথে কুশলাদি সেরে নিয়ে বলল, আচ্ছা, আমি আস্তে আস্তে শুনলাম কে যেন শুকনো লঙ্কা মানে জিজ্ঞেস করছিল। যদিও মাধুর্যের এখন বুঝতে বাকি নেই যে প্রশ্নটা আরিয়ানই করেছিল, তবুও ইংরেজি সাহেবকে একটু না জ্বালালে যেন মাধুর্যের হচ্ছেই না। রাহা মাধুর্যের জবাবে বলল, আরে এটা তো আরিয়ান প্রিয় জিজ্ঞেস করছিল জেঠুকে। মাধুর্য আরিয়ানের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, এ কি, উনি শুকনো লঙ্কার মানে জানে না? এটা কোনো কথা? বাঙালি বাবার ছেলে হয়ে শুকনো লঙ্কা কি সেটাই জানেন না? আমি আপনাকে বলছি শুকনো লঙ্কার মানে কি। মাধুর্য আরিয়ানের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, শুকনো লঙ্কার মানে জানে না? এটা কোনো কথা? বাঙালি বাবার ছেলে হয়ে শুকনো লঙ্কা কি সেটাই জানেন না? আমি আপনাকে বলছি শুকনো লঙ্কার মানে কি।
ওহ সরি, আপনি তো আবার বাংলা বোঝেন না। ঠিক আছে, আমি ইংরেজিতেই বলছি। শুকনো লঙ্কার মানে ডিট চিলি। আন্ডারস্ট্যান্ড? আরিয়ান তেলে বেগুনে জ্বলে উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর তার বাবাকে বলল, What the hell, Dad? Dad, he called me dried chili. Like, seriously? I'll be back in London right now. Mom, Dad is repeatedly insulting me. I'll not tolerate this anymore. মোনালিসাও এবার রেগে গিয়ে বলল, দিস ইজ টু মাচ রাইহান। তুমি কন্টিনিউয়াস আমার ছেলেটাকে ইনসাল্ট করছো। এই জন্য তুমি আমাদের এইখানে নিয়ে এসেছো। উপস্থিত সবাই হা করে এবার আরিয়ান আর তার মায়ের কাণ্ড কারখানা দেখছে। আরিয়ান যে এভাবে হঠাৎ রেগে উঠবে তা কেউই বুঝতে পারেনি। রায়হান এখনও মন দিয়ে পিঠে খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। এইদিকে মাধুর্য আরিয়ানকে রেগে যেতে দেখে হাত দিয়ে মুখ ঢেকে হাসছে। রাহা, আমান আর রাশেদা দ্রুত এগিয়ে গিয়ে আরিয়ান আর তার মাকে বোঝাতে লাগলো যেন তারা চলে না যায়। রাহা আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, প্লিজ তুমি চলে যেও না। দেখো, যেটু তো জাস্ট তোমার সাথে দুষ্টুমি করেছিল, তুমি পিঠে খাচ্ছিলে না বলে। প্লিজ তুমি জেঠুর উপর রাগ করে লন্ডন চলে যেও না প্লিজ। আমি তো তোমার একমাত্র বোন, বলো তুমি তোমার বোনের বিয়েতে থাকবে না? প্লিজ ব্রো, আই রিকোয়েস্ট ইউ প্লিজ। তুমি আর জেঠিমণি চলে যেও না। আমি কথা দিচ্ছি জেঠু আর তোমাকে কিচ্ছু বলবে না। কি জেঠু, তাই তো? রায়হান মাথা নেড়ে বলল, ঠিক আছে। এরপর আরিয়ান রাহাকে বলল। আরিয়ানের বাংলা কথাগুলো এতক্ষণ হা করে শুনছিল মাধুর্য। যেই আরিয়ান কথা থামালো অমনি মাধুর্য হু হা করে হেসে উঠল। আরিয়ান আর তার মা ভ্রু কুচকে মাধুর্যর দিকে তাকালো। বাকি সবাইও মাধুর্যর হাসির কারণ জানতে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু রাহা মাধুর্যের হাসির কারণটা বুঝতে পেরে চোখ গরম করে মাধুর্যকে ইশারা করলো থামার জন্য। সাথে সাথেই মাধুর্য অনেক কষ্টে হাসি থামিয়ে গালটা হালকা ঝাড়া দিয়ে চারপাশে একবার চোখ বুলালো। দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে, আর আরিয়ান এবং তার মা তো এখনও সন্দেহের চোখে মাধুর্যের দিকেই তাকিয়ে আছে। মাধুর্য এবার নিজে কিছুটা বিব্রতবোধ পরিস্থিতিতে পড়ে গেল। আরিয়ান হুট করে বলে উঠল, Hey you, তুমি এভাবে কেন হাসছিলে তখন? তুমি কি আমায় নিয়ে হাসছিলে? মাধুর্যের আবার হাসি পেয়ে গেল আরিয়ানের কথা শুনে, কিন্তু এবার হাসলে প্রবলেমে পড়ে যাবে বুঝতে পেরে হাসি কন্ট্রোল করার জন্য শুকনো কাশতে শুরু করলো সে। রাহা দ্রুত বলে উঠল, নো নো ব্রো, ও তোমাকে নিয়ে হাসিনি। আসলে কি বলো তো, ও তো যখন তখন শুধুই হেসে ওঠে। তারপর রাহা হাতের ইশারায় আরিয়ানকে বলল যে মাধুর্যের মাথায় গন্ডগোল আছে। আরিয়ানও সেটা সত্যি ভেবে মাধুর্যর দিকে তাকিয়ে আফসোস সুরে বলল, How really? So sad. এদিকে রাহা যখন আরিয়ানকে ইশারা করছিল তখন মাধুর্য সেটা দেখে ফেলে। মনে মনে তার রাহার উপর খুব রাগ হলেও এখানে সবার সামনে নিজের ভাবমূর্তি ধরে রাখতে চুপচাপ ব্যাপারটাকে হজম করে নিল সে। আমান বলল, অনেক হয়েছে রাহা, তুই মাধুর্যকে তোর ঘরে নিয়ে যা। আর ভাই, তুমি আর ভাবিকে নিয়ে তোমাদের রুমে রেস্ট নাও। আমি এরেনকে ওর রুম দেখিয়ে দিচ্ছি। অনেক দখল গেছে ওদের, এবার একটু রেস্ট নেওয়া দরকার। তা ভাই, তোমাদের মনে আছে তো নিজের রুম কোনটা? আরে তার বলতে, তুই গিয়ে তোর ভাতিজাকে রুম দেখে দে। চলো মোনা, আমার রুমে যাই। মোনালিসা বসা থেকে উঠে আরিয়ানের উদ্দেশ্যে বলল, গো অ্যান্ড রেস্ট মাই প্রিন্স অ্যান্ড কল মি ইফ ইউ নিড এনিথিং অনলি। আমান বলল, আরে ভাই চিন্তা করো না, আমরা তো আছি। প্রিন্সের যখন যা প্রয়োজন সব আমরা ব্যবস্থা করব, তোমরা যাও। মোনালিসা মাথা নেড়ে রায়হানের সাথে চলে গেল। আমানও আরিয়ানকে নিয়ে আরিয়ানের জন্য সাজানো গোছানো ঘরের দিকে এগোতে লাগলো। ওরা এক এক করে চলে গেলে রাশেদা মাধুর্য আর রাহাকে ঘরে যেতে বললে রাহা মাধুর্যকে নিয়ে চলে যায় নিজের ঘরে। মাধুর্য ঘরে ঢুকেই ব্যাগপত্র বিছানায় ফেলে রাহাকে ধপাধপ কয়েকটা কিল বসিয়ে দিয়ে বলল, কুত্তি শাকচুনি, তুই ইংরেজটাকে কি দেখাচ্ছিলি তখন হাতের ইশারায়? আমি পাগল? তুই ওই ইংরেজটার কাছে আমাকে পাগল বানালি? রাহা অনেক কষ্টে মাধুর্যের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় বসে বলল, আরে কাথি, তুই বুঝিস না কেন? তখন ওইটা না বললে তো ব্রো আবারও রেগে যেত, আর তখন আবার চলে যেতে চাইতো। তাই পরিস্থিতি শান্ত করার জন্যই আমি ওইটা বলেছি, বুঝলি? আর তখন থেকে ইংরেজটা কি বলছিস রে? আমার ব্রোয়ের কি নাম নেই নাকি? জানিস কত সুন্দর নাম ব্রোর, প্রিন্স আরিয়ান খান জ্যোৎস্না। মাধুর্য মুখ ভেঙচি দিয়ে রাহার পাশে গিয়ে বসে বলল,
তাতে কি এসে গেল? দাম কি রাখা আছে? দেখে তো মনে হচ্ছে ইংরেজি ঝাড়া ছাড়া আর ভুলভাল কয়েকটা বাংলা বলা ছাড়া আর কিছুই পারে বলে মনে হচ্ছে না। বিলেতি মাল। এই একদম আমার ব্রোকে নিয়ে ভুলভাল বকবি না। তুই যেমনটা ভাবছিস ব্রো মোটেও তেমন নয়। হ্যাঁ, এইটা ঠিক, সে যে বাংলাটা খুব ভালো বলতে পারে না। আর কেন পারে না এটাও নিশ্চয়ই তুই বুঝতে পারছিস। আর বাংলা পারে না বলে যে সে কিছুই পারে না এমনটা ভুলেও ভাবতে চাস না। জানিস ব্রো কত শিক্ষিত আর ব্রিলিয়েন্ট একটা ছেলে। জানলে তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা হবে তোর। মাধুর্য এক গালে হাত দিয়ে কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলল, ওহো তাই? তাহলে বলে ফেল দেখি, জেনে নিয়ে আমিও একটু আকাশ থেকে পড়ি। হাসছিস তো? ঠিক আছে শোন তাহলে। ব্রো অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনে পিএইচডি কমপ্লিট করে এখন সে ইউনিভার্সিটির একজন প্রফেসর হিসেবে জয়েন করেছে। জেঠুর কাছ থেকে শুনেছি অক্সফোর্ড ইউনিভার্সিটির সব মেয়েরা নাকি ব্রোর জন্য পাগল। অনেক মেয়ে তো নাকি প্রপোজও করে দিয়েছে ব্রোকে, এমনকি অনেক তো হুমকিও দিয়েছে নাকি যে ব্রোকে না পেলে মরে যাবে আরো প্লা প্লা প্লা। কিন্তু ব্রো নাকি কাউকে পাত্তাই দেয় না। মাধুর্য গাল থেকে হাত সরিয়ে ভ্রু উঁচিয়ে বলল, বাহ, তাহলে তো দেখছি তোর ব্রো একেবারে রলনরের হিরো। তা প্রফেসর না হয়ে হিরো বা মডেল হয়ে গেলেই তো পারতো। হ্যাঁ, ব্রো তো এসবের অফার পেয়েছিল, কিন্তু তার নাকি এইসব ভালো লাগে না, তাই সে এই প্রফেশনটাই বেছে নিয়েছে। বুঝলাম, কিন্তু যাই বলিস তোর ওই ব্রিলিয়েন্ট ইংরেজ ভাইটাকে কিন্তু আমি এই কদিন প্রচুর জ্বালাবো। কেন জানিস? কেন? কারণ এটা একে তো ইংরেজ, তার উপর আবার প্রচুর দেশ, যখন তখন রেখে ফায়ার হয়ে যায় দেখলাম। আর রাগলে একেবারে চোখ মুখ লাল টমেটোর মতো হয়ে যায়। এইসব মানুষদের রাগাতে তো মজা, তার উপর ভালো করে বাংলাও বোঝে না, তাই তিনটা বললে একটা বুঝবে আর আমি ইচ্ছে মতো জ্বালাতে পারবো একে। ব্যাটা বাঙালি বাবার ছেলে হয়ে ইংরেজদের মতো শুধু ফ্যাস ফ্যাস করে। এতই যখন ব্রিলিয়েন্ট তোর ভাই, তাহলে ভালো করে বাংলাটাও শিখতে পারে না কেন বলতো? আরে স্টুপিড, ওরা তো বেশিরভাগ সময় ইংলিশে কথা বলে, আর বাড়িতে থাকলে জেঠুর সাথে টুকটাক বাংলায় কথা হয়, তাই বাংলাটা ভালোভাবে আসে না ওদের। এইটাই তো স্বাভাবিক, তাই না? যেমন আমরা ইংরেজি জানলেও ওদের মতো করে ইংরেজি শব্দগুলো উচ্চারণ করতে পারি না, কারণ আমাদের আশেপাশে সব সময় কেউ ওই রকমভাবে ইংরেজি বলে না। তেমনি ওরাও বাংলা জানলেও আমাদের মতো স্পষ্ট এবং শুদ্ধভাবে বাংলা উচ্চারণ করতে পারে না, কারণ ওদের আশেপাশের মানুষও হাতে গোনা কয়েকজন বাদে বাকি সবাই সারাক্ষণ ইংলিশে কথা বলে। আর যে যেটা শুনে আর বলে অভ্যাস, সে তো সেটাই ভালো পারবে, তাই না? হুম, তার ঠিক। আচ্ছা বাদ দে, আমি খুব টায়ার্ড বুঝলি, অনেক পথ জার্নি করে এসেছি, আমি একটু ঘুমোবো। একদম ডিস্টার্ব করবি না কিন্তু আমায়। এখন ঘুমাবি? কিছু খাবি না? না, খিদে নেই, একেবারে দুপুরে লাঞ্চ করে নেব। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়, আমি একটু দেখে আসি মা রান্নাবান্নার কি আয়োজন করেছে। ওকে যা, আর দরজাটা বাহির থেকে আটকে দিয়ে যাস, না হলে আমি ঘুমানোর সময় ভেতর থেকে দরজা লাগালে আবার তোকে বারান্দায় না হয় রান্নাঘরে কাটতে হবে আমার ঘুম না ভাঙা পর্যন্ত। জানি, আমি যাচ্ছি। আর কিছু লাগবে তোর? না, তুই যা তো। আরে বাবা যাচ্ছি তো। বলেই রাহা ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে ঘরের দরজাটা আটকে দিয়ে চলে গেল তার মায়ের কাছে। দুপুরে সবাই একসাথে ডাইনিং টেবিলে বসেছে খাবার খেতে। এদিকে আরিয়ান আর মাধুর্য টেবিলের দুই পাশে একে অপরের মুখোমুখি বসেছে। যদিও এটা কাকতালীয়ভাবে হয়ে গেছে, টেবিল ভর্তি প্রচুর খাবার আইটেম, আর তার উপর সবগুলোতেই তেল মশলাযুক্ত দেখে আরিয়ান একটা শুকনো ঢোক গিলে বলল, I know. What are these? আমান বলল। কেন, কি হয়েছে আরিয়ান? আরিয়ান নাকমুখ কুচকে উত্তর দিল, এখানে মানুষ এত খাবার খায়, তাছাড়া এত অয়েলি ফুড তোমরা কিভাবে খাও আঙ্কেল? হেলথ খারাপ হয় না? তোমরা বেঁচে আছো কিভাবে এসব খায়? রায়হান বলে উঠল, আরে কিচ্ছু হবে না, এই দেশের মানুষ তো এসবই খায়, এই খেয়ে তারা দিব্যি আছে। তুমিও খেয়ে দেখো বেটা,
একদম হাত চাটতে থাকবে। মোনালিসা এবার বলে উঠল। ওহ রায়হান, তোমাকে না আমি বলেছিলাম আমাদের প্রিন্সের খাবার দাবার যেন কোনো প্রবলেম না হয়? তাহলে কেন তুমি এখন এসব বলছো? তুমি জানো না আমার প্রিন্স এই ধরনের খাবার কখনো খায় না? রাশেদার সাথে সাথে বলে উঠল। ওমা, সে কি আরিয়ান এসব খাবার খায় না? ভাই, আপনি আমাদের আগে কেন বলে দেননি? তাহলে তো আমি আরিয়ানের পছন্দ মতোই খাবার বানিয়ে রাখতাম। এখন ছেলেটাকে কি খাবে বলুন তো? বাবা আরিয়ান, তুমি কি খাবে বাবা? আমায় বলো তো, আমি এক্ষুনি দ্রুত গিয়ে বানিয়ে আনছি। ইস, ছেলেটা এখন না খেয়ে বসে থাকবে কি? মোনালিসার সাথে সাথেই বলল। তোমার ভাইয়েরই তো এটা সমস্যা। আমার ছেলেকে কিভাবে কষ্ট দেওয়া যায় সেই সেই চিন্তাই ওর মাথায় থাকে। রায়হান রেগেমেগে বলে উঠল। কি বললে? আমি তোমার ছেলেকে কষ্ট দেওয়ার চিন্তায় থাকি? আরিয়ান কি শুধু তোমার ছেলে? সে কি আমার ছেলে নয়? আমি আমার ছেলেকে কষ্ট দেওয়ার চিন্তা কি করে করি? এই কথাটা তুমি ভাবলে কিভাবে? রায়হানের কথায় মোনালিসা তাচ্ছিলের হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নিল। এদিকে ওদের এই কথা কাটাকাটি দেখে মাধুর্য আর রাহাসহ বাকিরা সবাই হা করে তাকিয়ে আছে ওদের দিকে। আরিয়ানও বুঝতে পারলো ব্যাপারটা বাজে দিকে চলে যাচ্ছে, তাই ব্যাপারটা যেন আর না বাড়ে তার জন্য তার বাবা মায়ের উদ্দেশ্যে বলে উঠল। ইটস ওকে মম, ড্যাড, ইটস ওকে। তোমরা দুজন শান্ত হও প্লিজ। আমাকে নিয়ে তোমাদের আর ঝগড়া করার নিড নেই। আমি এই খাবারগুলোই খাবো। আন্ট প্লিজ আমাকে খেতে দাও। মোনালিসা দ্রুত বলে উঠল। বাট প্রিন্স, আরিয়ান হাত উঁচিয়ে তার মাকে থামতে বলল। চোখের পলক ঝপটে আশ্বস্ত করে বলল। মম ডোন্ট ওয়ারি, আন্টি যখন আজ রান্না করে ফেলেছে দেন আমি নয় আজ এই খাবারই খাবো। তাছাড়া এখন নতুন করে রান্না করতে গেলে ওনার কষ্ট হবে। অ্যান্ড আই থিঙ্ক তোমরাও আজ আন্টির কুক করা এই খাবারগুলো টেস্ট করা উচিত। ইউ শুড অলসো টেস্ট দিস ফুড। আরিয়ানের কথায় আরিয়ানের মা বাদে বাকি সবার মুখে হাসি ফুটে উঠল। মাধুর্য এবার কিছুটা মুগ্ধ হলো আরিয়ানের ব্যবহারে। সে বুঝতে পারল বিদেশি হলেও আরিয়ানের মনটা মোটামুটি ভালোই। যাই হোক, রাশেদা আর আমান সবাইকে খাবার দিতে লাগলো। সবার প্রথমে রাশেদা আরিয়ানকে খাবার বেড়ে দিল, কিন্তু বিপত্তি বাঁধল খাওয়ার সময়। আরিয়ান শুধু যে ওয়েলি ফুড খায় না তাই নয়, সে ঝাল খাবারও খায় না। ইনফ্যাক্ট ঝাল খাবার তাকে কখনো খেতেও হয়নি। সব সময় লাইট খাবার খেয়েই অভ্যস্ত সে, যার ফলশ্রুতিতে এখানে 1 চামচ পোলাও আর মাংসের ঝোল মুখে নিতেই চোখ মুখ লাল হয়ে এলো তার। কান দিয়ে যেন ধোঁয়া বের হতে লাগলো। আর মোনালিসা তো শুধু খাবার নাড়াচাড়া করেই যাচ্ছে। এদিকে আরিয়ান অনেক কষ্টে মুখের খাবারটা গিলে নিয়ে সামনে থাকা পানির গ্লাসটা 1 চুমুক খালি করে ফেলল। গ্লাসটা রেখেই আরিয়ান মাথা নিচু করে 2 চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে লাগলো। আর এই ব্যাপারগুলো মাধুর্যের নজর এড়ায়নি। আরিয়ানের চোখ মুখ লাল হয়ে গেছে, যেটা মাধুর্য ছাড়া আর কারোর নজরেই পড়েনি। মাধুর্য দ্রুত পুরো টেবিলটাতে একবার চোখ বুলিয়ে দিয়ে রাশেদার উদ্দেশ্যে বলে উঠল। রাশিদা আন্টি, আপনাদের বাড়িতে মিষ্টি জাতীয় কিছু নেই? হ্যাঁ, একটু তাড়াতাড়ি নিয়ে আসুন প্লিজ। রাশেদা অপ্রস্তুত হয়ে বলল। খাবে না কেন? আছে তো। দেখেছো, আমি একদমই ভুলে গিয়েছিলাম দই মিষ্টির কথা। ভালো করেছো তুমি মনে করিয়ে দিয়ে। আমি এক্ষুনি নিয়ে আসছি গিয়ে। বলেই তিনি দ্রুত চলে গেলেন কিচেনে দই মিষ্টিগুলো আনার জন্য। এদিকে আরিয়ানের অবস্থা খারাপ। সে না পারছে খাবার ছেড়ে উঠতে, আর না পারছে কাউকে কিছু বলতে। এর মধ্যে রাহা মাধুর্যের পেটে খোঁচা মেরে বলল। কি রে, তুই আবার এত মিষ্টি পাগল হলি কবে থেকে যে মিষ্টি খাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিস? মাধুর্য দাঁতে দাঁত চেপে বলল। স্টুপিড, মিষ্টি আমার জন্য চাইছি না। ওইদিকে দেখ, তোর বিলাতি ভাই ঝাল খেতে বিলাতি বেগুনের মতো লাল হয়ে গেছে। এদিকে আমান, রাহা আর মাধুর্যের কাছাকাছি থাকায় সেও শুনে ফেলে মাধুর্যের কথা। আমান আর রাহা দ্রুত আরিয়ানের দিকে তাকিয়ে দেখে সত্যি আরিয়ানের মুখ লাল হয়ে আছে, আর সে খেতেও পারছে না, শুধু চামচ হাতে নিয়ে খাবার নাড়াচাড়া করছে। আমান উত্তেজিত হয়ে বলল। আরে আরিয়ান, তোমার কি হয়েছে বাবা? খুব ঝাল লেগেছে? এর এসে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো, আরিয়ানের ঝাল লেগেছে। সবাই চোখ তুলে আরিয়ানের দিকে তাকালো। রায়হান দ্রুত আরিয়ানের পিঠে হাত বুলিয়ে বলতে লাগলো। কি হয়েছে প্রিন্স? তোমার কি ঝাল লেগেছে? আমাকে বলনি কেন? দ্রুত পানি খাও। বলেই রায়হান তার সামনে পানির গ্লাসটা এগিয়ে দিতেই রাশেদা এক প্রকার দৌড়ে মিষ্টি নিয়ে হাজির হলো আরিয়ানের সামনে। মোনালিসা খেপে গিয়ে রায়হানের উদ্দেশ্যে বলল। হয়েছে তোমার শান্তি? এটাই চেয়েছিলে তুমি? মাই সান, খুব কষ্ট হচ্ছে না তো তোমার? আরিয়ান ঝালের জন্য কিছুই বলতে পারছে না কাউকে। রাশেদা বলল।
বাবা আরিয়ান, তুমি মিষ্টিটা খেয়ে নাও দ্রুত, তাহলেই ঝালটা কেটে যাবে। আরিয়ান চোখ তুলে মিষ্টির বাটিটার দিকে তাকালো, সাথে সাথেই অস্থির হয়ে পরপর ঘপা ঘপ কয়েকটা মিষ্টি পড়ে দিল মুখে। তারপর স্বস্তির দম নিল সে। সবার মুখে খানিকটা হাসি ফুটে উঠল। মোনালিসা আবার আরিয়ানের উদ্দেশ্যে বলল, প্রিন্স মাই সন, তোমার ঝাল লাগছে না তো? It's okay, Mom. I'm fine now. ফাইন তো, কিন্তু এতক্ষণ ধরে কষ্ট পাচ্ছিলে, আমাদের বলতে পারতে তো। ভাগ্যিস তোমার চাচা তোমাদেরকে খেয়াল করে রেখেছিল, নইলে তো এখন কষ্ট পেতে। আরিয়ান তার চাচার দিকে তাকিয়ে বলল, Thanks, Uncle. আরে না না বাবা, থ্যাঙ্কস আমাকে নয়, বরং মাধুর্য মামনিকে দাও। আসলে ওই তো প্রথম খেয়াল করছিল তোমার ঝাল লেগেছে, আর তার জন্যই তখনও তোমার চাচিকে মিষ্টি আনতে বলেছিল। আরিয়ান মাধুর্যের দিকে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে মৃদু হেসে বলল। Thanks. মাধুর্যও মৃদু হেসে বলল। ইটস ওকে। রায়হান আর মোনালিসাও মাধুর্যের দিকে কৃতজ্ঞতার চোখে তাকালো। রায়হান মাধুর্যের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ মামনি, তোমার জন্যই আজ আমার ছেলেটা কষ্টের হাত থেকে বাঁচলো। মাধুর্য ভদ্রতার সাথে বলল। ইটস ওকে আঙ্কেল, এই সামান্য কারণে এত ধন্যবাদ দেওয়ার কি আছে? রাশেদ এবার মিষ্টি হেসে বলল, সত্যি মাধুর্য, তুমি তাহলে এই জন্যই তখন আমাকে মিষ্টির জন্য পাঠিয়েছিলে? দেখেছো, আমরা তো কেউ খেয়ালই করিয়ে নেই আরিয়ানের যে ঝাল লেগেছে। আসলে আমারই ভুল হয়েছে, আরিয়ানকে তখন এই খাবারটা দেওয়াই উচিত হয়নি। বাবা আরিয়ান, তোমাকে আর এসব খাবার খেতে হবে না, বিশ্বাস করো। আমি যদি আগেই জানতে পারতাম তুমি এইসব তেল ঝাল খাবার খেতে পারো না, তাহলে আমি আগেই তোমার পছন্দের খাবারটাই রেডি করে রাখতাম। ওইদিকে দেখো, তোমার মাও এখনো না খেয়ে বসে আছে। তুমি চাচিকে বলো তো তুমি কি খাবে। ভাবি, তুমি বলো তুমি আর আরিয়ান কি খাবে, আমি দ্রুত গিয়ে সেগুলো বানিয়ে নিয়ে আসছি। কিন্তু এতক্ষণে ওরা না খেয়ে বসে থাকবে? তাও তো কথা, সব দোষ আসলে আমারই। আমি আগে জেনে নেওয়া উচিত ছিল আরিয়ানদের পছন্দ অপছন্দ। রায়হান বলল, না বৌমা, আসলে দোষটা আমার হয়েছে। আমি যদি আগেই বলে দিতাম, বিষয়গুলি সিরিয়াসলি নিতাম আর তোমাদের জানিয়ে দিতাম, তাহলে এখন তোমাদের এত কষ্ট করে আবার রান্না করতে যেতে হতো না, আমার ছেলেটাকে সাফার করতে হতো না। আরিয়ান তার বাবার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল। It's okay, Dad. I feel better now. তারপর রাশেদার উদ্দেশ্যে বলল, আন্টি, তুমি আমাকে নিয়ে এত ভেবো না। আমি এখন আর কিছুই খাবো না। I'd like to take a break. আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। আমান দ্রুত বলে উঠল। সে কি, তুমি কিছু খাবে না? তাহলে তো শরীর খারাপ করবে তোমার বাবা। মোনালিসাও বলল, হি ইজ রাইট মাই সান, তুমি না খেয়ে থাকলে তো তোমার হেলথ খারাপ হবে। No, Mom. আমার কিছুই হবে না। Didn't you see that? How many sweets I ate? কিন্তু বাবা, এই দুটো মিষ্টি খেয়ে তুমি সারা দুপুর কিভাবে থাকবে? আমি না হয় একটু ফল কেটে দিই। মোনালিসা দ্রুত বলে উঠল। ইয়া, ইউ আর রাইট। রাশেদা, তুমি বরং একটু ফ্রুট সালাদ করে দাও প্রিন্সের জন্যে। রাশেদা দ্রুত মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি এখনই গিয়ে নিয়ে আসছি। আরিয়ান, তুমি একটু বসো। হ্যাঁ ভাবি, তুমিও বসো, আমি তোমাদের জন্য ফ্রুট সালাদ বানিয়ে আনছি। বলেই দ্রুত চলে গেল আবার রাশেদা কিচেনে। দুপুর পেরিয়ে বিকেল এলো। বাড়িতে আস্তে আস্তে আত্মীয় স্বজনেরাও একে একে অনেকেই আসতে লাগলো। বিয়ের এক সপ্তাহ আগে থেকেই অনেক মেহমানরা একে একে আসা শুরু করে দিয়েছে, কারণ রাহাদের বাড়িতে যে কারো বিয়ে শাদির আয়োজনই অনেক ধুমধাম করেই করা হয়। রাহার বেলাও তাই। পুরো এক সপ্তাহ জুড়ে বিয়ের বিভিন্ন প্রোগ্রাম চলবে, আর এই ব্যাপারগুলো যাতে আরিয়ান এনজয় করতে পারে তার জন্যই এক সপ্তাহ আগেই আরিয়ান আর মোনালিসাকে নিয়ে দেশে চলে আসে রায়হান খান। যাই হোক, বাড়িতে এখনও সব আত্মীয় স্বজন এসে পৌঁছায়নি। তবে আজ রাহার এক মামার আসার কথা। লোকটা পুরোই জোকার টাইপ। সে যেখানেই যায় সেখানেই হাসির রোল পড়ে যায়, আর সেই জন্যই রাহা আর মাধুর্য ওয়েট করে আছে তার আসার জন্য। নইলে যে বিয়েবাড়ির আনন্দই জমবে না। মাধুর্য কখনো রাহার মামাকে দেখেনি, কিন্তু রাহার কাছে তার মামার অনেক মজার মজার গল্প শুনেছে সে, যার কারণে লোকটাকে সরাসরি দেখার জন্য বেশ কৌতূহলী হয়ে আছে সে। রাহা মাধুর্যের সাথে ঘরে বসে বসে এতক্ষণ তার মামার ব্যাপারেই গল্প করছিল আর হাসাহাসি করছিল। এক পর্যায়ে মাধুর্য বলল, রাহা, চল একটু বাগান থেকে ঘুরে আসি। ঠিক আছে, চল। তারপর রাহা আর মাধুর্য দুজনেই বাগানে যাওয়ার জন্য পা বাড়ালো। দুজনেই সিঁড়ি দিয়ে নামতে নিলেই হঠাৎ রাশেদা সামনে পড়লো। কি রে, কোথায় যাচ্ছিস তোরা? মা, মাধুর্য বলছিল একটু বাগানে যাবে হাঁটতে, তাই ওকে নিয়ে বাগানে যাচ্ছি। হ্যাঁ ভালো কথা। আচ্ছা শোন,
কি মা? আরিয়ানকেও তোদের সাথে নিয়ে যা না। ছেলেটা সেই আসার পর থেকেই একা একা। কতক্ষণ আর রুমে বসে থাকা যায় বল? এখানকার কিছু তো ও চিনেও না, যে একটু ঘুরবে ঘাড়বে আর না আছে এখানে আর কোনো সঙ্গী সাথী। তাই তোরাই বরং ওকে নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে আন। দারুণ বলেছ মা। আমি এক্ষুনি গিয়ে ডেকে আনছি প্রিয়কে। কিন্তু জেঠু আর জেঠিমণি কোথায় মা? তোর জেঠু তোর বাবার সাথে গেছে বাজার সদাই করতে, আর তোর জেঠিমণি ঘুমাচ্ছে মনে হয়। ও আচ্ছা, তাহলে আমরা গিয়ে প্রিয়কে ডেকে নিচ্ছি। এই মাধুর্য, চল আমার সাথে। আমি গিয়ে কি করব? তুই বরং গিয়ে ওনাকে নিয়ে আয়, আমি এখানে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে। বলেই রাহা দৌড়া গেল আরিয়ানের ঘরের দিকে। রাশেদা বেগম মিষ্টি হেসে বললেন, দেখেছো মাথুরছ, এই মেয়েটার নাকি কয়েকদিন পর বিয়ে, অথচ এখনো কতটা বাচ্চা স্বভাবের রয়ে গেছে মেয়েটা। জি আন্টি, একদম ঠিক বলেছেন। আর ওর এই বাচ্চাসুলভ আচরণগুলো আমি বেশ মিস করব। রাশেদা চোখের কোণে জমা জলটা মুছে বলল, তা মাধুর্য, তোমার বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসতে পারলে না? আসলে আন্টি, বাবার খুব কাজের চাপ, তাই এখন আসা সম্ভব নয়। তবে রাহার বিয়ের দিন অবশ্যই আসবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে অপেক্ষা করো রাহাদের জন্য। আমি একটু রান্নাঘরদের দিকে যাচ্ছি, কেমন? জি আচ্ছা। দরজায় নক পড়তেই ল্যাপটপ থেকে মুখ তুলে দরজার দিকে তাকিয়ে আরিয়ান বলল, Who is this? ব্রো, আমি রাহা। দরজা খুলে বেরিয়ে আসো। Oh, just wait a minute. বলেই আরিয়ান ল্যাপটপটা বন্ধ করে হাতের আঙুলের সাহায্যে নিজের চুলগুলো ব্রাশ করতে করতে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই রাহা মিষ্টি এসে আরিয়ানকে বলল, ব্রো, চলো আমরা বাইরে যাব। বাইরে কোথায়? আসলে আমি আর আমার বান্ধবী মাধুর্য মিলে বাগানের দিকে যাচ্ছিলাম, আর তখন মা বলল তোমাকেও সাথে নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে আনতে। তুমি তো আসার পর থেকে আর বাড়ির ভেতর থেকে বেরিয়ে হওনি। চলো, তোমায় পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো। আরিয়ান খুশি হয়ে বলল, Oh, really? খুব ভালো, চলো তাহলে। হ্যাঁ চলো। এইদিকে মাধুর্য রাহাদের জন্য অপেক্ষা করতে করতে ঘটে গেছে আরেক ঘটনা। রাহার মা যখন মাধুর্যের সাথে কথা বলে কিচেন রুমের দিকে চলে যায়, তার ঠিক কিছুক্ষণের মধ্যেই আরবদের পোশাক গায়ে শেখদের মতো দেখতে এক লোক এসে হাজির হলো মাধুর্যের সামনে। মাধুর্য প্রথমে তাকে দেখেনি, কারণ তখন মাধুর্য ফোন স্ক্রল করছিল। লোকটি মাধুর্যের দৃষ্টি আকর্ষণ করতে একটা লম্বা করে সালাম দিল মাধুর্যের উদ্দেশ্যে। মাধুর্য চমকে ওঠে, সামনে তাকাতেই লোকটাকে দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে তার সালামের জবাব দিয়ে বলল, কে আপনি? আই মিন হু আর ইউ? লোকটা কিছুটা ভাব নিয়ে আরবদের মতো করে বলল, ইয়া হাবিবাতি, আই এম মিস্টার কিসমত ফ্রম দুবাই। ও আচ্ছা, তা এখানে কি চাই মিস্টার কিশমিশ, আই মিন কিসমত ফ্রম দুবাই? ইয়া হাবিবাতি, আমি এখানে আমার একমাত্র ভগ্নিপতির একমাত্র স্ত্রীর একমাত্র মেয়ে, মানে আমার একমাত্র আদরের ভাগ্নির বিয়েতে এসেছি। কিন্তু আপনি কন হে ইয়া হাবিবি? মাধুর্যের আর বুঝতে বাকি নেই এটাই রাহার সেই সুপার কমেডিয়ান মামা কিসমিস। আসলে রাহারও তার মামাকে মজা করে কিসমিস মামাই বলে ডাকে। মাধুর্য মুখে হাসি ফুটিয়ে তুলে কিসমতের উদ্দেশ্যে কিছু বলার আগেই পিছন থেকে রাহা আর আরিয়ান এসে হাজির। রাহা তার মামাকে দেখেই উত্তেজিত কণ্ঠে বলল, কিশমিশ মামা। মাধুর্য আর কিসমত দুজনেই রাহার দিকে তাকালো। রাহা দৌড়ে তার মামার কাছে এলো। কিশমিশ মামা, তুমি চলে এসেছ? কখন এলে? আর আমাদের ডাকুনি কেন? ইয়া হাবিবাতি, মাই ডিয়ার ভাগ্নি, কাইফা হালুকা। হ্যাঁ। ও সরি মাই ডিয়ার ভাগ্নি, তুমি তো আমার অ্যারাবিক বোঝো না। আমি বলছি যে তুমি কেমন আছো? অনেক ভালো মামা, তুমি এসে গেছো তাই এখন আরো বেশি ভালো লাগছে। খুব আনন্দ হবে এবার। কিসমত এবার মাধুর্যের দিকে ইশারা করে রাহাকে জিজ্ঞেস করলো, তা মামা, এই হাবিবাকে তো চিনতে পারলাম না। ওহ মামা, তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড মাধুর্যের কথা বলেছিলাম না? এই হচ্ছে সেই মাধুর্য। ও আচ্ছা আচ্ছা, কাইফা হালুকা ইয়া হাবিবাতি। মাধুর্য মিষ্টি হেসে জবাব দিল, আলহামদুলিল্লাহ মামা, আপনি কেমন আছেন? আমি অলওয়েজ ঝাক্কানাকা থাকি। কথাটা বলেই কিসমতের চোখ গেল আরিয়ানের দিকে। আরিয়ান এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে আর বোঝার চেষ্টা করছে এইখানে কি হচ্ছে। কিসমতও প্রশ্নসূচক দৃষ্টি দিয়ে রাহাকে বলল, রাহামামনি, এই লম্বা চওড়া ভিনদেশি দেখতে জনাবকে তো চিনলাম না।
রাহা আরিয়ানের দিকে তাকিয়ে বলল, ওহ ব্রো, তুমি এখনো এইখানেই দাঁড়িয়েছ? এইদিকে আসো। আর মামা, এটাই তো আমাদের আরিয়ান ব্রো, বড় জেঠুর ছেলে, লন্ডন থেকে আজই এসেছে। রাহার কথার মাঝেই আরিয়ান এসে রাহাদের কাছে দাঁড়ালো। কিসমত আরিয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আসসালামু আলাইকুম ইয়া হাবিবি, কাইফা হালুকা। আরিয়ান কিসমতের সালামের অর্থটা বাদে আর কিছুই বুঝতে পারল না, তাই সে কিসমতের সাথে হ্যান্ডশেক করে শুধু সালামের জবাব দিল। রাহা বলল, মামা, আরিয়ান ব্রো আরবি বুঝে না, তার সাথে বাংলায় না হয় ইংলিশে কথা বলো। ও আচ্ছা আচ্ছা, হাউ আর ইউ মিস্টার আরিয়ান? ডু ইউ নো মি? আই এম মিস্টার কিসমত অ্যান্ড রাহাস আঙ্কেল। রাহা ইজ নাইস। Oh, really? Then you're also my uncle, right? ইয়া। তোমরা কথা বলো, আমি মাকে ডেকে আনছি। কিসমত দ্রুত বলে উঠল, না না ভাগ্নি, তোমার মাকে না ডেকে বরং আমাকে বলে দাও তোমার মা বাবা কোথায় আছে, আমি তাদেরকে সারপ্রাইজ দিতে চাই। ও তাই? কিন্তু মামা, বাবা তো বাজারে গেছে, আর মা মনে হয় রান্নাঘরে কিংবা তার ঘরে। মাধুর্য বলল, আন্টি রান্নাঘরে আছে মামা, রান্নাঘরটা চিনেন তো? অবশ্যই চিনি মামনি, এবং ধন্যবাদ তোমাকে ইনফরমেশনের জন্য। তাহলে তোমরা থাকো, আমি বরং গিয়ে আপাকে সারপ্রাইজ করে আসি। ইয়াংম্যান, দেখা হচ্ছে তাহলে আবার। আরিয়ানের পিঠে চাপড় দিয়ে বলল কিসমত। আরিয়ান মিষ্টি হেসে বলল, Yeah, sure. কিসমত রাহাদের থেকে বিদায় নিয়ে চলে গেল তার বোনকে সারপ্রাইজ দিতে রান্নাঘরের দিকে। আর এদিকে রাহা মাধুর্য এবং আরিয়ানকে নিয়ে বাগানের উদ্দেশ্যে হাঁটা দিল। বাগানে হাঁটতে হাঁটতে নানা ধরনের কথা বলছে রাহা। এক পর্যায়ে সে আরিয়ানকে বলে উঠল, ব্রো, তোমার কাউকে ভালো লাগে না? আরিয়ান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, What do you mean? আই মিন, তোমার কোনো মেয়েকে ভালো লাগে কিংবা কাউকে লাভ করো? আরিয়ান এবার বুঝতে পেয়ে মাধুর্যর দিকে এক পলক তাকিয়ে রাহার উদ্দেশ্যে বলল। যেমন কাউকে পাইনি। রাহা আর মাধুর্য অবাক হয়ে আরিয়ান দিকে তাকালো। রাহা বলল, ওয়েটেড ব্রো, তোমার তো এখন 31 বছর বয়স চলছে শুনলাম। এই 31 বছরে এমন একটা মেয়েও পাওনি যাকে তোমার পছন্দ হয়? আরিয়ান আবারও কেন জানিস মাধুর্যের দিকে এক পলক তাকিয়ে রাহার উদ্দেশ্যে বলল, I don't know. আচ্ছা বাদ দাও, এখন এইটা বলো যে তুমি কেমন মেয়ে বিয়ে করতে চাও? বিয়ে করবে তো নাকি? আরিয়ান মুচকে এসে সামনের দিকে হাঁটতে লাগলো আর বলতে লাগলো, বিয়ের খবর কিনা জানি না, বিকজ এইটা টোটালি লাকের উপর ডিপেন্ড করছে। বাট আমি বিয়ে করলে খুব সুইট একটা মেয়েকে বিয়ে করতে চাই। মাধুর্যর আবার হাসি পেল আরিয়ানের বাংলা উচ্চারণগুলো শুনে। তবে সে নিজেকে সামলে নিল, কারণ শত হলেও এতে তো বেচারার কোনো দোষ নেই। সে বিদেশে বড় হয়েছে, যার কারণে বাংলা তেমন একটা শিখতে পারেনি সে, তবুও সে যে বাংলায় কথা বলার এতটা চেষ্টা করছে সেটাই অনেক। যাই হোক, রাহা আবার বলল, ওয়াও ব্রো, তাহলে তো তোমার জন্য মিষ্টি দেখে একটা বউ খুঁজতে হয়, কি বলো? আরিয়ান কিছু না বলে শুধু মিষ্টি হাসলো। রাহা এবার মাধুর্যের উদ্দেশ্যে বলল, কি রে মাধুর্য, তুই আবার তো চুপচাপ হয়ে আছিস কেন? তুই কি আবার আরিয়ান ব্রোকে লজ্জা টজ্জা পেতে শুরু করলি নাকি? রাহার কথায় আরিয়ান পিছন ফিরে মাধুর্যের দিকে তাকালো। আরিয়ানকে তাকাতে দেখে মাধুর্য এবার সত্যি কিছুটা লজ্জাবোধ করতে লাগলো। তবুও সে সেটা আড়াল করার জন্য রাহার উদ্দেশ্যে বলল, আমি কেন লজ্জা পেতে যাব? ওনাকে অযথা উল্টাপাল্টা কথা বলিস না তো। আমি তো জাস্ট তোদের কথা শুনছিলাম, তাই চুপ করেছিলাম। আরিয়ান মুচকি হেসে আবার সামনের দিকে ঘুরে হাঁটতে লাগলো। এদিকে রাহা ঠিকই মাধুর্যের মুখে লজ্জার আভা দেখতে পেয়েছে, তবুও সে আর আরিয়ানের সামনে এই নিয়ে কোনো কথা বলল না। রাহা প্রসঙ্গ পাল্টে আরিয়ান আর মাধুর্যকে একে অপরের মধ্যে জড়তা কাটিয়ে তোলার জন্য বলল। ব্রো শোনো। আরিয়ান পিছনে ফিরে বলল, ইয়েস, বলো। তুমি আর মাধুর্য এখানেই থাকো, হ্যাঁ? আমি গিয়ে তিনজনের জন্য কফি নিয়ে আসি। Oh, sure. মাধুর্য বলল। তাহলে আমিও যাই, চল। রাহা দ্রুত সজোরে বলে উঠল। না। আরিয়ান আর মাধুর্য দুজনেই অবাক হলো রাহা এভাবে না বলে ওঠায়। রাহা তা বুঝতে পেরে কৃত্রিম হেসে বলল, না মানে তুই কি করবি? আমি গিয়ে নিয়ে আসছি, এই যাবো আর আসবো, ততক্ষণ বরং তুই আর ব্রো একটু কথা বল। তাছাড়া তুই আর আমি দুজনেই যদি চলে যাই কফি আনতে, তাহলে ব্রো এখানে একা আনইজি ফিল করবে না, তাই না ব্রো? আরিয়ান রাহার কথার জবাবে কিছু না বলে মাধুর্যের দিকে তাকালো। সে বুঝতে চাইছে মাধুর্য এখানে আরিয়ানের সাথে থাকতে চাইছে কিনা। মাধুর্য ব্যাপারটা বুঝতে পেরে বলল, আচ্ছা যা, তবে তাড়াতাড়ি ফিরবি কিন্তু। অবশ্যই, আমি আসছি। হ্যাঁ ব্রো,
তুমি মাধুর্যের সাথে কথা বলো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আরিয়ান মুচকে হেসে মাথা নাড়ালো। রাহা চলে গেল বাড়ির ভিতরে। এবার আরিয়ান আর মাধুর্য একে অপরের দিকে তাকালো। আরিয়ান মুচকে হেসে বলল, চলুন সামনে যাই। মাধুর্য মাথা নেড়ে সম্মতি জানিয়ে হাঁটা ধরলো আরিয়ানের সাথে। কিছুক্ষণ দুজনে নীরবে হাঁটতে লাগলো। এরপর এক পর্যায়ে নীরবতা ভেঙে আরিয়ান বলে উঠল। What's your name? মাধুর্য মুচকে হেসে বলল, মাধুর্য মেহরিন। Wow, nice name. থ্যাংক ইউ। You're most welcome. By the way, আপনি কি করেন? I mean, what do you do? জি, আমি রাহার সাথেই এবার অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছি, কিন্তু এখনো রেজাল্ট বের হয়নি। Oh, আচ্ছা, খুব ভালো। মাধুর্য হাসলো। আরিয়ান কিছুটা বিব্রত হয়ে বলল, তুমি হাসছো কেন? Are you laughing at me? মাধুর্য কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, না না, আমি তো এমনি হাসছিলাম। I know you're laughing at me because আমি বাংলা বলতে পারি না। Actually, আমার বার্থ তো লন্ডনে হয়েছিল আর আমি হোল লাইফ সেখানে ছিলাম। That's why I can speak বাংলা very well. আমি যতটুকু বাংলা বলতে পারি তা শুধু আমার ড্যাডের কাছ থেকে শুনে শিখেছে। But I know আমার বাংলা সঠিক নয়। তবু আমি চেষ্টা করছি বাংলা বলার বিকজ এতে আমার ড্যাড খুব হ্যাপি হয়। মাধুর্য এবার বুঝতে পারলো যে আরিয়ানের উচ্চারণ বা কথা বলা নিয়ে তার তখন ওই রকম মজা করা একদমই ঠিক হয়নি। আরিয়ানের জায়গায় নিজে থাকলে হয়তো তার ক্ষেত্রেও এমনটাই হতো। সেও হয়তো ভালোভাবে বাংলা বলতে পারতো না। আর তারও হয়তো তখন খারাপ লাগতো কেউ তার উচ্চারণ নিয়ে মজা করলে, হাসাহাসি করলে। এখন আরিয়ানেরও নিশ্চয়ই খুব খারাপ লাগছে। তাই সে অনুতপ্ত দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আমি দুঃখিত মিস্টার আরিয়ান, আমি সত্যি এবার আপনাকে কষ্ট দেওয়ার জন্য বা আপনাকে বিদ্রুপ করে হাসিনি, কিন্তু এটা ঠিক প্রথমে বাড়িতে আসার পর আপনার কথা শুনে আমি হেসে ফেলেছিলাম। তার জন্য আমি সত্যিই দুঃখিত। আমার এরকম কট একদমই উচিত হয়নি। আমারও বোঝা উচিত ছিল যে সবারই একটা নির্দিষ্ট মাতৃভাষা আছে, আর সে ভাষায় হয়তো সবচেয়ে বেশি ভালো জানে। যেমন আমি বাংলাতে খুব সহজে কথা বলতে পারি, ঠিক তেমনই আপনি ইংরেজিতে সবচেয়ে ভালোভাবে কথা বলতে পারেন। কারণ যুক্তি দিয়ে ভাবতে গেলে আসলে এটাই আপনার মাতৃভাষা। তাই আবারও ক্ষমা চাইছি, আপনি রাগ করবেন না প্লিজ। আরিয়ান মিষ্টি হেসে বলল, না না, ইটস ওকে। আমি রাগ করিনি, একদমই না। ধন্যবাদ, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবেন? ইয়া শিওর। কি করতে হবে বলুন? রিকোয়েস্টটা হচ্ছে এরপর থেকে আমাকে কখনো হাসি দেখলে আর এটা ভেবে বসবেন না যে আমি আপনাকে নিয়ে বা আপনার কথা বলা নিয়ে হাসছি। আমি কিন্তু এমনিতেও হাসি। আরিয়ান মুচকি এসে বলল, ইয়া আই নো। রা আমাকে বলেছিল। রাহা আবার কি বলেছিল? আরিয়ান আনমনেই বলে ফেলল, হয়তো আপনার মাথায় প্রবলেম আছে, তাই আপনি শুধু শুধুই হাসেন। মাধুর্য এখন রাগ করবে নাকি হাসবে সেটাই ভেবে পাচ্ছে না। সে তো দেখেছেই আরিয়ানকে রাহা যে ইশারায় বলেছিল মাধুর্যের মাথায় সমস্যা আছে, কিন্তু সেটা যে আরিয়ান এতটা স্বাভাবিকভাবে আবার মাধুর্যকেই ডিরেক্ট বলে দেবে সেটা ভাবতেও পারেনি মাধুর্য। এদিকে আরিয়ানও কথাটা বলার পর বোকা বনে গেছে। দুজন দুজনের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। কারো মুখেই কোনো কথা নেই। পরিবেশ একদমই নীরব। যেমনটা কোনো ঝড় আসার পূর্বে পরিবেশ একদম থম মেরে থাকে, তেমনই এখনকার পরিবেশটাও থমথমে। তবে এই নীরবতা আর থমথমে ব্যাপারটার পর ঝড় নয়, বরং হঠাৎ দুজনের একসাথে হুহা করে হেসে উঠল। এর মধ্যে রাহা কফি নিয়ে আস্তে আস্তে দেখতে পেল আরিয়ান আর মাধুর্য একে অপরের সাথে কি নিয়ে যেন প্রচণ্ড হাসছে। রাহা ওদের কাছে এগিয়ে গিয়ে বলল, আমাকে ছাড়াই কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে শুনি? কিছুক্ষণের মধ্যে কি এমন হাসির ঘটনা ঘটে গেল? আরিয়ান আর মাধুর্য হাসি থামিয়ে রাহার দিকে তাকালো। মাধুর্য বলল, হাসির কারণটা কি তুই তৈরি করেছিলিস ফাজিল? আমি? তা নয় তো কি, তুই তোর ভাইকে আমার মেন্টাল সার্টিফিকেট দিয়েছি তাই না? আর উনি সেই সার্টিফিকেট গলায় ঝুলিয়ে ঘুরছে। ফাজিল কোথাকার! তুই ওনাকে বলছিস আমি পাগল, আর সেটা উনি সিরিয়াসভাবে বসে আছে। এখন এই মুহূর্তে তুই তোর এই ভুয়া সার্টিফিকেট ফেরত নে ওনার থেকে। বল ওনাকে আমার মাথায় কোনো সমস্যা নেই। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো ভাবলাম কি নাকি। আসলে ব্রো, আমি তখন মজা করেই বলেছিলাম যে মাধুর্যের মাথায় সমস্যা আছে। তাছাড়া তখন তো তুমি খুব রেগেছিলে, তাই যদি মাধুর্যের হাসির জন্য আরও রেগে গিয়ে লন্ডন চলে যাও, তাই ভেবেই এটা বলছিলাম।
সরি, এই নাও কফি খাও। আরিয়ান মিষ্টি হেসে ট্রে থেকে একটা কফির মগ নিয়ে বলল, আচ্ছা ওকে, আমি বুঝতে পেরেছি সিস, এবং আমি দুঃখিত মিস মাধুর্য। আরিয়ানের মুখে মাধুর্যের নাম শুনে রাহা হুহা করে হেসে উঠল। মাধুর্য রাহার থেকে কফি নিয়ে মুখে দিয়েছিল মাত্র। আরিয়ানের মুখে নিজের নামের এইরকম জঘন্য বিকৃতি শুনে নাকে মুখে দিয়ে কফি উঠল তার। আরিয়ান দ্রুত মাধুর্যের কাছে এগিয়ে এসে বলল, কি হয়েছে মাধুর্য, আই ওকে? মাধুর্য কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, আই এম ওকে মিস্টার আরিয়ান, কিন্তু আমার নাম মাধুর্য, মাটুর্য না। ও সরি, ইউ মিন মাধুর্য। এবার রাহা আরও শব্দ করে হেসে উঠল। সে মাধুর্যকে বলল, আরে মাধুর্য, আগে যেটা বলছিলি সেটাই ভালো ছিল, কিন্তু এখনকারটা তো আরো জঘন্য। বলেছি আবার কফির মগ সামনে হাসতে লাগলো। মাধুর্য এবার রেগে গিয়ে রাহাকে একটা চাপড় মেরে বলল, একদম চুপ ফাজিল, 2 দিন পর তার বিয়ে আর সে এখন 32 পার্টি বের করে হাসছে, লজ্জা করে না তোর? আর এই যে মিস্টার আরিয়ান, আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না। আপনি বাংলা ভালো পারেন না মানছে, কিন্তু আমার এত সুন্দর একটা নামের হাড়গুড় ভেঙে হসপিটালে পাঠাবেন তা আমি মেনে নিব না। আপনার নাম আপনার মুখ দিয়ে আমি আমার নাম আপনার মুখ দিয়ে আমি সঠিক উচ্চারণ করিয়েই ছাড়ব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি কিছু বুঝতে পারছি না, কি বলছেন আপনি এসব? কিসের চ্যালেঞ্জ? আপনাকে অত কিছু বুঝতে হবে না, আপনি শুধু আমার নামটা ঠিকঠাকভাবে বলতে শিখে নিন। ওকে, বলুন মাধুর্য। আরিয়ান অসহায় চোখে তাকিয়ে বলল। মাধুর্য। প্রায় 5-6 বার মাধুর্য বলতে গিয়েও আরিয়ানকে দিয়ে সে তার নাম সঠিক উচ্চারণ করাতে ব্যর্থ হয়। মাধুর্যের এখন ধৈর্যের বাঁধই ভেঙে যাচ্ছে। এমন সময় রাহার কফিতে একটা চুমুক দিয়ে বলল, হয়েছে, আর তোদের কাউকে নাম দিয়ে যুদ্ধ করতে হবে না। ব্রো, তুমি যখন মাধুর্যের পুরো নামটা বলতেই পারছো না, তখন আমি তোমার জন্য ওর নামটা একটু কাট করে সহজ করে দিই। তুমি বরং মাধুর্যকে জাস্ট মাধু বললে কি পারবে তো? আরিয়ান মিষ্টি এসে মাধুর্যের দিকে তাকিয়ে বলল, অফকোর্স মাধু। মাধুর্য এবার রেগে মেগে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পিছন থেকে রায়হান আর আমান এসে উঠল। রায়হান রাহাদের উদ্দেশ্যে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কে আবার হাডুডু খেলছে রে? এই তোরা হাডুডু খেলছিস নাকি? তাহলে কিন্তু আমরাও খেলবো। কত বছর হাডুডু খেলি না, কি বলিস সামান? রায়হানের কথা শুনে আবার হাসির রোল ফেলে দিল রাহা। রাহা হাসতে হাসতেই কোনো রকমে বলল, ওহো জেঠু, এখানে কেউ হাডুডু খেলছে না, এখানে তো মাডুডু খেলা চলছে। ভালো হচ্ছে না কিন্তু রাহা। এবার আমান বলে উঠল, মারুডু খেলা হচ্ছে মানে? এটা আবার কোন ধরনের খেলা? আর তুমি এমন রেগে আছো কেন মাধুর্য মামনি? মাধুর্য এবার অভিযোগের সুরে এতক্ষণ তার নাম নিয়ে কি কি হচ্ছিল তার সব খুলে বলল ওদের কাছে। বেচারা আরিয়ান মুখে কাচুমাচু করে মাধুর্যর দিকে তাকিয়ে আছে। এদিকে আমান আর রায়হান মাধুর্যের সবগুলো কথা মন দিয়ে শুনে কিছুক্ষণ দুজন চুপ থেকে দুজনের দিকে সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে হঠাৎ করেই দু ভাই একসাথে হুহা করে হেসে উঠল। ওদের হাসি দেখে ওদের সাথে রাহাও আবার হাসিতে যোগ দিল। ওদের তিনজনের দেখা দেখি আরিয়ানের মুখেও হাসি ফুটে উঠল কিছুটা, কিন্তু ওদের সবাইকে এভাবে হাসতে দেখে মাধুর্য এবার কাঁদো কাঁদো চেহারা করে আমান আর রায়হানের উদ্দেশ্যে বলতে লাগলো, আঙ্কেল, আপনারাও এখন আমার নাম নিয়ে হাসছেন? ধ্যাত, আমি থাকবোই না এখানে। বলেই মাধুর্য বাচ্চাদের মতো নাক ফুলিয়ে রাহার হাতে কফির মগটা ধরিয়ে দিয়ে লম্বা লম্বা পা ফেলে চলে যেতে লাগলো। পিছন থেকে রাহা আমানরাও ডাকছে মাধুর্যকে, আর সেই সাথে আরিয়ানও মান্ডু মান্ডু বলে ডাকছে। আর এই ডাক যেন ঘিয়ে আগুনে ঘি ডালার মতো মাধুর্যকে আরও তাতিয়ে দিচ্ছে। সে ফুসতে ফুসতে বাড়ির ভেতরে চলে গেল। রায়হান বলল, যা, মেয়েটা চলে গেল। আমাদের এভাবে হাসাটা একদমই উচিত হয়নি। ডোন্ট ওয়ারি জেঠু, ও কিছুক্ষণ পর এমনি ঠিক হয়ে যাবে। আরিয়ান মন খারাপ করে বলে উঠল, আমার মাধুকে সরি বলা উচিত দ্যাট, বাট আমি বুঝতে পারছি না যে সে কেন এত রাগ করছে। আমি তো রাহা যেটা বললো সেটাই বললাম, তবুও মাধু কেন যে রাগ করলো? রাহা ট্রেতে কফির মগটা রাখতে রাখতে বলতে লাগলো, ডোন্ট ওয়ারি ব্রো, মাধুর্য কিছুক্ষণ পর এমনিতে ঠিক হয়ে যাবে। আর আমি তো আছি, আমি এক্ষুনি গিয়ে ওর রাগ ভেঙে দেব। তুমি এখন বাবা আর জেঠুর সাথে গল্প করো, আমি মাধুর্যের কাছে যাচ্ছি। দাও কফির মগটা দাও।
আরিয়ান কফির মগটা রাহার হাতে থাকা ট্রের উপর রেখে মন খারাপ করেই বলল, চলো তাহলে, আমিও ভিতরে চলে যাব। বলো ভালো লাগছে না? রাহা বুঝতে পারলো মাধুর্যর এভাবে চলে গেছে বলে আরিয়ান মন খারাপ হয়েছে, তাই সে আর তাকে না করলো না। দুজনেই আমান আর রায়হানের থেকে বিদায় নিয়ে চলে গেল বাড়ির ভিতরের দিকে। রায়হান চুপচাপ আরিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবছিল। আমান তার ভাইয়ের উদ্দেশ্যে বলল, কি এত ভাবছো ভাই? না, তাহলে? ভাবছি আমার যে ছেলে লন্ডনে অনেক সুন্দরী মেয়েদেরকেও পাত্তা দেয় না, এমনকি নামি দামি মডেল অ্যাক্ট্রেস যদি তার সামন দিয়ে যদি ছোট ছোট পোশাক পরেও চলে যায়, সে তার দিকে ঘুরেও তাকায় না। লন্ডনের অনেক মেয়ে তাকে না পেলে সুইসাইড করবে বলে হুমকি দিয়েছিল, কিন্তু সে সেগুলো কোনো কানে নেয়নি। অথচ আজ সেই ছেলেকেই এই একদিনে পরিচয়ে একটা সাধারণ বাঙালি মেয়েকে নিয়ে ভাবতেও দেখেছি। ইনফ্যাক্ট সেই মেয়েটা তার উপর রাগ করেছে বলে তার মন খারাপ হচ্ছে। সে ভাবছে তার কারণে ওই মেয়েটি কষ্ট পেয়েছে বা মন খারাপ করেছে। ভাবতে পারছিস? আই ডোন্ট কেয়ার ডিকশনারিটি মাথায় নিয়ে ঘোরা ছেলেটি প্রথম কোনো মেয়েকে কেয়ার করেছে। তার মন খারাপে সে নিজে মন খারাপ করেছে আর তাকে সরি পর্যন্ত বলতে চাইছে। এবার মনে হচ্ছে আমার দেশে আসা সার্থক হয়েছে রে ভাই। মনে হচ্ছে এবার ছেলের বউ নিয়ে লন্ডনে ফিরতে পারবো। মানে কি বলছিস সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। রায়হান আমানের কাঁধে হাত রেখে বলল, মনে হচ্ছে এই সেই মেয়ে যার জন্য আমার ছেলে এত বছর ধরে কোনো মেয়ের প্রতি দুর্বল হয়নি। আর এই মেয়ে সেই মেয়ে যে কিনা আমার বিলেতি ছেলেকে ইংরেজ সাহেব থেকে একদম খাঁটি বাঙালি বানাইতে পারবে। দেখলি না, সামান্য একটু তেজ দেখেই আমার ছেলে কেমন নিস্তেজ হয়ে গেল। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে আই এম শিওর এতক্ষণে সে মেয়েটাকে দাঁতের ডাক্তার কাছে পাঠাতে হতো। এইদিকে মাধুর্য ঘরে এসে মুখ ফুলে বসে আছে। রাহা ঘরের দরজার সামনে এসে ঘরের ভিতর উকি মেরে মাধুর্যের অবস্থান দেখে নিল। রাহার পিছনে দাঁড়িয়ে আছে আরিয়ান। সে এসেছে মাধুর্যকে সরি বলতে, নইলে নাকি তার মনে শান্তি আসবে না। যাই হোক, রাহা মাধুর্যকে দেখে নিয়ে আরিয়ানকে হাতের ইশারায় ভেতরে যেতে বললে নিজেও ঘরের ভিতরে ঢুকলো। রাহা ঘরে ঢুকলেও আরিয়ান ঘরে না ঢুকে ভদ্রতা বজায় রাখতে দরজায় নক করলো। মাধুর্য মুখ তুলে দেখে রাহা তার সামনে, আর দরজার সামনে আরিয়ান দাঁড়িয়ে আছে বাচ্চাদের মতো মুখ করে। আরিয়ানের এই বাচ্চা সব চেহারা দেখে মাধুর্যের খুব জোশ হাসি পেলেও সে ভাব নিয়ে মুখ ঘুরিয়ে বসে রইল। রাহা বলল, মাধুর্য প্রিয় তোর সাথে কথা বলতে এসেছে, তোকে সরি বলতে চাই। আমিও সরি রে। মাধুর্য রাহার দিকে না তাকিয়েই বলল, আমার কারোর শরীরের কোনো প্রয়োজন নেই। আরিয়ান এবার দরজার সামনে থেকেই বলে উঠল, আম সরি মাধু, ও সরি। আমি আর তোমাকে নাম ধরেই রাখবো না, প্রমিস। তুমি আমার উপর রাগ করে থেকো না। তুমি না চাইলে আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না, বাট তবুও তুমি আমার উপর রাগ করে থেকো না। আমি তো আর কদিন পর চলে যাব লন্ডনে, তখন তো আর আমার রং বাংলাগুলো শুনতে হবে না তোমায়। চাও এই কদিন না হয় আমাকে একটু সহ্য করো। আমার কিছু বলার নেই, চলে যাচ্ছি আমি, বাই। আরিয়ানের কথাগুলো শুনে রাহা মাধুর্য দুজনেরই খুব খারাপ লাগলো। আর মাধুর্য বুঝতে পারলো যে তার এই ব্যাপারটা নিয়ে এতটা রিয়েক্ট করা ঠিক হয়নি, যেখানে সে জানেই আরিয়ান বাংলায় কথা বলতে কষ্ট হয়। আরিয়ান মুখ ঘুরিয়ে চলে যেতে নিলে মাধুর্য দ্রুত উঠে বলল, শুনুন, আরিয়ান থেমে গিয়ে পিছনে তাকালো। মাধুর্য মুচকে এসে বলল, আমি আমার রাগ তুলে নিলাম আর আপনি আপনার প্রমিস তুলে নিন। না, আপনাকে কষ্ট করে আমাকে মাধুর্য ডাকতে হবে না, আর মাড্ডু ডাকতে হবে না। আপনি এখন থেকে আমায় মেরিন বলে ডাকতে পারেন। কি পারবেন তো, নাকি এটাতেও সমস্যা হবে? আরিয়ান মিষ্টি হেসে বলল, পারবো মেরিন। মাধুর্য কপালে হাত চাপড়ে বলল। এবারও? আরিয়ানের মুখটা সাথে সাথেই আবার চুপসে গেল। তা দেখে মাধুর্য ফিক করে হেসে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তবুও ভালো যে মেরিনটা অন্তত একটা নাম হয়েছে। মাটুর থেকে তো মেরিনই ভালো। আরিয়ান, মাধুর্য আর রাহা তিনজনে এবার একসাথে হেসে উঠল। কেটে গেছে 2 দিন। এর মধ্যে রাহার মামা কিসমতের কমেডি তো আছেই, আর সেই সাথে বাড়ি ভর্তি মেহমানদের আনাগোনা। আর সেই সব কিছুর মাঝে আরিয়ান এখন মোটামুটিভাবে অনেকটাই স্বাভাবিক বোধ করছে এখানে। প্রথম সে এত মানুষ একসাথে দেখে কিছুটা অস্বস্তি বোধ করলেও এখন আস্তে আস্তে সেই সমস্যাটা কেটে যাচ্ছে তার। আর তার একমাত্র কারণ মাধুর্যের সাথে এখন আরিয়ানের অনেকটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।
যার কারণে বেশিরভাগ সময় সে মাধুর্যের সাথে কাটায়। যদিও অনেকেই এ ব্যাপারটা নিয়ে কানাগুনা করছে, কিন্তু যখন দেখেছে আরিয়ানের মা বাবারও মাধুর্যের সাথে খুব ভালো সম্পর্ক, তখন আর এই ব্যাপারে সরাসরি তাদের কিছু বলার সাহস পায় না তারা। আসলে এই দুদিনে আরিয়ানের বাবা রায়হান আর মা মোনালিসাও মাধুর্যের সাথে অনেকটাই মিশে গেছে। রায়হান তো ভেবেই নিয়েছে যে বিয়েতে মাধুর্যের মা বাবা এলেই তাদের কাছে মাধুর্য আর আরিয়ানের বিয়ের প্রস্তাব রাখবে, আর মোনালিসার সাথে মূলত আরিয়ানই মাধুর্যকে কথা বলিয়ে দেয়। আর যেহেতু মাধুর্য শিক্ষিতা, আধুনিক একটা মেয়ে, তাছাড়া মাধুর্যের সাথে মিশে আরিয়ানও এখানে বেটার ফিল করছে, তাই মোনালিসাও মাধুর্যকে খুব ভালো লেগে যায়। আর মাধুর্য মোনালিসার সাথে বেশ ভালোই ভাব জমিয়ে ফেলেছে। ছেলের সাথে সাথে মাও এখন সুযোগ পেলেই মাধুর্যের সাথে গল্প আড্ডায় মেতে ওঠে, যার কারণে মোনালিসাও এখন আর তেমন একটা বিরক্ত লাগছে না এখানে থাকতে। আজ রাহা ও আরিয়ানের ফুপু আর তার মেয়ে এসেছে কানাডা থেকে। যদিও রাহার ফুফাতো বোন সানা বাংলাদেশে কখনোই তেমন একটা আসতে চায় না, কিন্তু এবার আরিয়ানের আসার খবর পেয়ে সে নিজে থেকেই উঠে পড়ে লেগেছিল এখানে আসার জন্য। অবশ্য তার মা সেলিমাও চায় আরিয়ানের সাথে তার মেয়ের বিয়ে দিতে, কিন্তু আগে দুইবার এই ব্যাপারে আরিয়ানের মা বাবার কাছে প্রস্তাব দিলেও তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়, কারণ আরিয়ান নিজে এই প্রস্তাবে না করে দেয়। যাই হোক, আসার পর থেকে আরিয়ানের সাথে সানা বা সানার মা কারোই দেখা হয়নি, কারণ আরিয়ান মাধুর্য এবং রাহা আর তার অন্যান্য কয়েকজন কাজিনদের সাথে নদীর পাড়ে ঘুরতে গেছিল। সেখানে প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর রাহারা সবাই বাড়িতে এসে পৌঁছালো। আরিয়ানের একটা ফোন কল আসায় সে কল অ্যাটেন্ড করার জন্য সবাইকে বলে। ফোন রিসিভ করে বাড়ির দিঘির পাড়ে চলে যায় হাঁটতে হাঁটতে, আর রাহারা সবাই বাড়ির ভিতরে চলে যায়। আরিয়ান কথা বলছে প্রায় আধ ঘন্টা ধরে। এখনও পর্যন্ত সানা আর তার মা আরিয়ানের দেখা না পেয়ে একে একে জিজ্ঞেস করছে আরিয়ানের কথা। মোনালিসাকে জিজ্ঞেস করলে মোনালিসা বলে সেও এখনও আরিয়ানকে দেখেনি। এই কথা বলেই মোনালিসা মাধুর্যকে ডেকে নিয়ে তার সাথে করে ঘরে চলে যায় কিছু একটা বলতে। আর এদিকে সানা মাধুর্যের সাথে মোনালিসার এত ভাব দেখে জ্বলে পুড়ে ছারখার হওয়ার অবস্থা। সানা রেগে মেগে নিজের ঘরের দিকে চলে যায়। ঘরে গিয়ে সে বারান্দায় গিয়ে দাঁড়াতেই হঠাৎ তার চোখ পড়ে বাড়ির একপাশে দিঘিটার দিকে। সানা যেন মেঘ না চাইতেই জল পেয়ে গেল। দ্রুত সে দিঘির দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। এদিকে মোনালিসা তার ঘরে গিয়ে মাধুর্যকে বলল, ম্যারেনি মাই সুইট হার্ট, তুমি নাকি খুব ভালো শাড়ি পরতে পারো? জি আন্টি, কিন্তু কেন? অ্যাকচুয়ালি তোমার আঙ্কেল আমাকে রিকোয়েস্ট করেছে রাহার ওয়েডিংয়ের শাড়ি পরতে, সো আমি চাই তুমি আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দাও। ওহো, শিওর আন্টি, আপনি একদম চিন্তা করবেন না। আপনি যখন বলবেন তখনই আমি আপনাকে শাড়ি পরিয়ে দিতে চলে আসবো। মোনালিসা মিষ্টি হেসে বলল, গুড গার্ল, এই জন্য আই লাইক ইউ। বাট ম্যারিনা, উই আর মাই প্রিন্স থাকে তো অনেকক্ষণ দেখছি না, সে তো তোমাদের সাথেই গিয়েছিল। আন্টি ডোন্ট ওয়ারি, উনি মনে হয় বাগানে বা দিঘির পাড়ে আছে। আসলে ওনার একটা ফোন কল এসেছিল, তাই উনি ফোনে কথা বলার জন্য বাড়ির বাইরেই থেকে যায়। বলো, চলো আমরাও একটু গার্ডেন থেকে ঘুরে আসি। তোমার আঙ্কেল তো সেই যে কখন গেছে, এখনো ফেরার নাম নেই। ওকে, চলুন তাহলে বাগান থেকে ঘুরে আসি। ওকে চলো। মাধুর্য আর মোনালিসা চলে যায় বাগানের দিকে। এইদিকে সানা দৌড়ে দিঘির কাছাকাছি গিয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখে নিল আশেপাশে আর কেউ আছে কিনা। দেখলো যে কেউই নেই। আর আরিয়ানও দিঘির দিকে মুখ করে দাঁড়িয়ে কথা বলছে। সানা চুপি চুপি ধীর পায়ে এক পা দুপা করে আরিয়ানের পিছনে গিয়ে দাঁড়াতেই যেই পিছন থেকে আরিয়ানকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই আরিয়ান সেখান থেকে সরে অন্যদিকে যেতে লাগে। আর সানা গিয়ে ধপাস করে দিঘির পানিতে পড়ে যায়। হঠাৎ করে পানিতে কিছু পড়ার শব্দে আর সানার চিৎকারে আরিয়ান চমকে ওঠে। পিছনের দিকে তাকাতেই দেখে সানা পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। আরিয়ান ভ্রুকুচকে সানার দিকে তাকাতেই সানা ডুবে যাওয়ার অভিনয়টা আরও ভালো করে করতে লাগলো। আর ওকে পানি থেকে তোলার জন্য আরিয়ানকেও অনুরোধ করতে লাগলো। আরিয়ান সেদিকে পাত্তা না দিয়েই ফোন কানে নিয়েই আবার কথা বলতে বলতে অন্যদিকে চলে যেতে লাগলো। আর পানিতে পড়ে সানা বারবার আরিয়ানকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ হেল্প মি আরিয়ান বেবি, আমি ডুবে যাচ্ছি, প্লিজ আমাকে উপরে তোলো বেবি, প্লিজ সেভ মি। এইদিকে মাধুর্য আর মোনালিসা হাঁটতে হাঁটতে বাগানের দিকে যেতেই হঠাৎ মাধুর্যর চোখ গেল দিঘির দিকে। তার চোখ দুটো পুরো গোল গোল হয়ে গেল নিমিষেই। সে দেখতে পেল সানা পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। এইদিকে আরিয়ান ওই জায়গায় থেকেও সেটা দেখছে না। সে এখনও
ফোন নিয়েই ব্যস্ত। মাধুর্য দ্রুত আরিয়ানের নাম ধরে চিৎকার করে ডেকে উঠল। এবার মোনালিসা অবাক হয়ে সেদিকে তাকাতেই সেও একই দৃশ্য দেখল। মাধুর্য এবার ছুট লাগালো সেদিকে। মাধুর্যের পিছন পিছন মোনালিসাও দ্রুত সেদিকে পা বাড়ালো। মাধুর্যকে দিঘির কাছে দৌড়ে যেতে দেখে সানা রাগে দাঁত কিরমির করতে লাগলো, কারণ তার পরিকল্পনা ভেস্তে যাবে এখন। মাধুর্য দিঘির সামনে গিয়েই অস্থির হয়ে গেল কি করবে ভেবে, কারণ মাধুর্য নিজেও সাঁতার জানে না। আর এদিকে আরিয়ানও ফোনে ব্যস্ত। মোনালিসাও দ্রুত ওদের কাছে পৌঁছাতে সানাকে বলতে লাগলো, নো সানা বেবি, খুমি পানিতে কি করে ভরে গেলে? কথাগুলো বলেই সে দ্রুত আরিয়ানকে ডাকতে লাগলো। প্রিন্স মাই সান, খাড়া খাড়ি এদিকে এসো, পন্ডে পড়ে গেছে, কাম ফাস্ট। আরিয়ান তার মায়ের গলা শুনে দ্রুত পিছনে ফিরে দেখে তার মা আর মাধুর্য দুজনেই সানাকে পানি থেকে তুলতে অস্থির হয়ে পড়েছে। আর সানাও এখনও তার নাটক চালিয়েই যাচ্ছে। আরিয়ান ঠোঁট কামড়ে ধরে দ্রুত মাধুর্যের কাছে গিয়ে বলল, What happened, Mom and Marine? তোমরা এখানে কি করছো? মাধুর্য আরিয়ানকে তাড়া দিয়ে বলল, প্লিজ মিস্টার আরিয়ান, দ্রুত ওকে পানি থেকে উঠানোর ব্যবস্থা করুন, ও ডুবে যাবে তো। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, Okay, cool down, please. আমি ওকে পানি থেকে ওঠানোর ব্যবস্থা করছি। বাই দ্য ওয়ে ম্যারিন, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। তুমি জানো, গত রাতে 12টার পর আমি এই পন্ডের মধ্যে একটা গোস্টকে সুইম করতে দেখেছি। গোস্টটা দেখতে খুবই আগলি অ্যান্ড হরিবল ছিল। আরিয়ান কথাটা শেষ করতেই সানা নো বলে চিৎকার দিয়ে পানি থেকে উঠতে নিলেই দ্রুত আরিয়ান সেখান থেকে খানিক দূরে সরে যায়, যাতে সানা ভয় পাওয়ার উছিলা দিয়ে আবার তার উপর গিয়েই না পড়ে। এদিকে সানা পানি থেকে উঠেই তার খেয়াল এলো যে সে এতক্ষণ সাঁতার না জানার অভিনয় করছিল, কিন্তু এখন সে মোনালিসা আর মাধুর্যের সামনে ধরা পড়ে গেল। সে আরিয়ানের দিকে একটা গরম দৃষ্টি ফেলে হন হন করে কাউকে কিছু না বলেই সেখান থেকে চলে গেল। আর আরিয়ান মুচকে এসে বোকা বনে যাওয়া তার মা আর মাধুর্যর দিকে তাকিয়ে ভ্রু নাচালো। মাধুর্য আর মোনালিসা একে অপরের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ হাহা করে হেসে উঠল। আর ওদের সাথে তাল মিলিয়ে আরিয়ানও হাসতে লাগলো। আজ রাহার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে বিকেল থেকে। বাড়িতে উৎসব মুখর পরিবেশ, হই হুল্লোড়, চারিদিকে নানা রঙের আলোর ঝলমলানি। কেউ নিজের সাজতে ব্যস্ত, তো কেউ আবার অন্যকে সাজাতে। এর মধ্যে রাহাকে এসে সাজিয়ে গেছে পার্লারের কয়েকজন মেয়ে। পুরুষরা সারা দিন নানা কাজে ব্যস্ত থাকার পর বিকেল হলে নিজেরাও অনুষ্ঠানের জন্য তৈরি হতে শুরু করে। সব পুরুষেরা আজ গ্রামীণ স্টাইলে পাঞ্জাবি ও লুঙ্গি পরবে এবং কাঁধে থাকবে গামছা। আর নারীরা সব এক কুচে হলুদ শাড়ি। এইদিকে মাধুর্য মোনালিসাকে শাড়ি পরিয়ে দিয়ে নিজেও গেছে তৈরি হতে। সবার সব ঠিকঠাক আছে, কিন্তু বিপত্তি বেঁধেছে আরিয়ানের পোশাক পরা নিয়ে। সে কিছুতেই লুঙ্গি পরতে চাইছে না। তাছাড়া সে কখনোই লুঙ্গির মতো এমন উদ্ভট পোশাক বাংলাদেশে আসার আগে দেখেওনি, আর পরা তো দূরের কথা। তাকে প্রথম যখন এই লুঙ্গি এনে দেওয়া হয়, সে কৌতূহলবশত সবার সামনে পাঞ্জাবি আর লুঙ্গিটা খুলে দেখতে লাগলো। যখনই সে লুঙ্গিটা হাতে নিয়ে উল্টোপাল্টা দেখতে লাগলো, তখন তো সে পুরাই অবাক। সে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, হোয়াট ইজ দিস? এটা কিভাবে পড়ে অ্যান্ড কোথায় পড়ে? আরিয়ানের কথা শুনে সবাই হুহা করে হাসতে লাগলো। আরিয়ান অবাক হয়ে সবার হাসির কারণ জানার জন্য জিজ্ঞাসু দৃষ্টিতে সবার দিকে তাকাতে লাগলো। রাহার মামা কিসমত বলল, আরিয়ান ইয়া হাবিবি, এটা হচ্ছে লুঙ্গি, আর এর মতো আরামের পোশাক তুমি একটাও পাবে না। এটা এমন এক পোশাক যেটা করলে তোমার নিচের দিক দিয়ে সুরসুর করে বাতাস ঢুকে ফুরফুর করে তোমার মনটা চাঙ্গা করে দেবে। এমন হবে যেন তুমি হাওয়ায় ভাসছো। তবে মনে রেখো, ঘুমানোর সময় যদি লুঙ্গি পরে ঘুমাও, ও বিশেষ করে পাশে অন্য কেউ থাকলে, তবে অবশ্যই অতি সাবধান ও সচেতন হয়ে ঘুমাতে হবে, নইলে মান ইজ্জতের ফালুদা হয়ে যাবে ভাগ্নে। সকালে উঠে দেখবে তুমি ঠিক জায়গায় থাকলেও তোমার লুঙ্গি ঠিক জায়গায় নাই। আর এই লুঙ্গি দুর্ঘটনার শিকার আমি নিজেও বহুবার হয়েছি, তাই না দুলা ভাই? কিসমতের কথা শুনে সব পুরুষরা হুহা করে হেসে উঠল, আর মহিলারা সব শাড়ির আঁচলে মুখ লুকিয়ে মিটমিটিয়ে হাসছে। এদিকে আরিয়ানার তার মা তো কিসমতের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। আমান বলে উঠল, তুমি থামো তো কিসমত মিয়া, কোথায় কি বলতে হয় এটাও জানো না। যাকে বাবা আরিয়ান, তুমি একদম চিন্তা করো না। পোশাক পরার সময় না হয় কিসমতি তোমাকে লুঙ্গি পরা শিখিয়ে দেবে, কেমন? ওকে আঙ্কেল। এই হলো সকালের ঘটনা, কিন্তু বর্তমান পরিস্থিতি হলো কিসমত নিজে তৈরি হওয়ার আগে আরিয়ানকে এসেছে লুঙ্গি পরিয়ে দিতে। আরিয়ান আপাতত পাঞ্জাবির সাথে একটা জিন্স পরে আছে। কিসমত আরিয়ানের লুঙ্গিটা হাতে নিয়ে বলল, ইয়া হাবিবি, লুঙ্গিটা ধর আর প্যান্টটা খুলে ফেল বাবা। হোয়াট? প্যান্ট কি করবো?
বলছি যে তোমার প্যান্টটা খুলে ফেলো। No, it's impossible. It's just impossible. Listen, ya habibi, I'm not gay, so don't try to do anything like that with me, okay? কিসমত সাথে সাথেই বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়া হাবিবি, তুমি এইসব কি বললে? আমার অতি প্রিয় ভাতুষপুত্র, আমিও এইরকম নই, আর তোমার সাথে ওই রকম কিছু করতেও চাইছি না। তওবা তওবা। Then তুমি কেন বললে আমাকে প্যান্ট খুলতে? ওহো, তাহলে এই জন্য তুমি এতটা ভয় পাচ্ছিলে? আরে আমি তো তোমার প্যান্টটা খুলতে বলেছি, কারণ লুঙ্গি পরলে তো তোমাকে আর প্যান্টটা পরে থাকার প্রয়োজন নেই। তাই লুঙ্গিটা মাথার উপর দিয়ে ঢোকাও আর প্যান্টটা খুলে ফেলো। Oh no, লুঙ্গি কি তাহলে মাথায় পড়ে? কিন্তু লুঙ্গি যদি মাথা দিয়ে পড়ে তাহলে প্যান্ট কেন খুলতে হবে আমায়? I don't understand what you're saying. প্যান্ট খুলে আমি নিচে কি পরবো? Just underwear? Oh no, it's impossible. It's so funny, man. এরকম একটা লং জামার সাথে just underwear. This is too boring and embarrassing. আরিয়ানের কথা শুনে কিসমতের এবার মাথায় হাত। বাধ্য হয়ে সে নিজেই এবার পোশাকের উপর দিয়ে আরিয়ানের লুঙ্গিটা পরে নিল। তারপর বলল, এই যে দেখো, লুঙ্গি মাথায় নয়, এখানে পড়ে, আর যেভাবে পড়লাম সেভাবে পড়ে। শুধু পরার পর লুঙ্গির নিচে থাকা প্যান্টটা খুলে ফেলতে হবে। বুঝতে পেরেছো এবার? Oh, আগে বলবো তো। Now I understand. দাও, পরিয়ে দাও। হলুদের আয়োজন করা হয়েছে বাড়ির ছাদে। প্রথমে গ্রামীণ নিয়মে পান্তেল নামক একটি অনুষ্ঠান সেরে তারপর হলুদের অনুষ্ঠান শুরু হবে। রাহাকে তার বান্ধবী আর কাজিনরা মিলে স্টেজে নিয়ে গেছে। আস্তে আস্তে সবাই এসে হাজির হচ্ছে ছাদে। আরিয়ানের মা আর বাবা একসাথে হাতে হাত ধরে এলো স্টেজের সামনে। সানা আর সানার মাও চলে এসেছে। সানা এসেই এদিকে ওদিকে আরিয়ানকে খুঁজতে লাগলো, কিন্তু আরিয়ান এখনো আসেনি এখানে। এদিকে মাধুর্যকে দেখেই মোনালিসা তাকে ডেকে নিজের কাছে নিয়ে বলল, খুব মিষ্টি লাগছে তোমাকে। আন্টি, আপনাকেও জাস্ট অসাধারণ লাগছে, আর আঙ্কেলের সাথে আপনার জুটিটাও একদম পারফেক্ট। মোনালিসা হাসলো আর রায়হান বলল, ধন্যবাদ বাবুনি। তা তোমার বাবা মা আসবে তো কাল? জি আঙ্কেল, আসবে। আচ্ছা আঙ্কেল অ্যান্ড আন্টি, আমি আমার ফোনটা ঘরে ফেলে এসেছি, আপনারা বসুন, আমি গিয়ে ফোনটা নিয়ে আসি। রায়হান মাথা নেড়ে সম্মতি দিল আর মোনালিসা বলল, অনলি সুইটস। মাধুর্য রাহাকে বলে চলে গেল ফোন আনার জন্য নিচে। মাধুর্য সিঁড়ির কাছে যেতে নিলেই হঠাৎ কারো একজনের সাথে খুব জোরে ধাক্কা খেয়ে উল্টো দিকে পড়ে যেতে নিলেই ধাক্কা দেওয়া মানুষটা তাকে দ্রুত টেনে ধরে নিজের কাছে নিয়ে গেল। মাধুর্য ভয়ে হার্টবিট বেড়ে গেছে। বন্ধ চোখ জোড়া খুলে ভীত ভীত দৃষ্টিতে তাকে ধরে রাখা মানুষটার মুখের দিকে তাকাতেই তার হার্টবিট হঠাৎ করে হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তাকে ধরে রাখার মানুষটা আর কেউ নয়, বরং তার ইংরেজ সাহেব। হ্যাঁ, এই এক সপ্তাহে নিজের অজান্তেই সে আরিয়ানের প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এই দুর্বলতার কারণ সে এখনও বুঝতে পারেনি। আর ওইদিকে আরিয়ানও আজ ঘোর লাগানো দৃষ্টিতে মাধুর্যের দিকেই তাকিয়ে আছে। এই প্রথমে সে মাধুর্যকে শাড়ি পরা অবস্থায় দেখলো, আর শাড়ি পরলে যে কাউকে এতটা সুন্দর লাগে সেটা মাধুর্যকে না পরলে হয়তো সে বুঝতেই পারতো না। কারণ বাংলাদেশে আসার পর থেকে অনেক শাড়ি পরা মেয়ে দেখেছে সে। এমনকি দুপুর থেকে এবারেতে যতজন মহিলা বা মেয়ে মানুষ তার সামনে পড়েছে তাদের সবার পরনেই হলুদ শাড়ি ছিল, কিন্তু কাউকে তার কাছে এতটা স্পেশাল আর সুন্দরী মনে হয়নি যতটা মাধুর্যকে লাগছে। দুজনেই দুজনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, এখনও ঠিক একই অবস্থাতে। ওইদিকে বাড়ির সবাই ছাদে চলে এসেছে, কিন্তু আরিয়ান এখনো নিচে একা আছে ভেবে সানা ফোন দিয়ে আটলো এই সুযোগে গিয়ে আরিয়ানকে আজ বাধ্য করবে ওকে বিয়ের জন্য রাজি হতে। তাই সে দ্রুত রাহার কাছ থেকে সরে এসে তার মাকে নিচে যাওয়ার কথা বলে চলে যায় সিঁড়ির রুমের কাছে। সিঁড়ির কাছাকাছি যেতেই সে দুটো ছায়ামূর্তি দেখতে পেল আর শুনতে পেল, একটা মেয়ে কণ্ঠ আর একটা ছেলে কণ্ঠ। সানার আর বুঝতে বাকি নেই এখানে কে বা কারা কথা বলছে। দ্রুত সানা তাদের দিকে কিছুটা এগিয়ে যেতেই দেখলো আরিয়ান আর মাধুর্য মুখোমুখি দাঁড়িয়ে আছে। You're looking so pretty. মেয়েরা এত সুন্দর হয় সেটা তোমায় না দেখলে জানতেই পারতাম না। আপনাকে অনেক সুন্দর লাগছে, একদম বাঙালি বাঙালি লাগছে। বাই দ্য ওয়ে, আপনার মাকে দেখছেন? ওনাকে কিন্তু শাড়িটা অনেক সুন্দর লাগছে। মম কে? হ্যাঁ, মমকে দেখেছে। সুপুর আসার আগে আমাকে ডাকতে গেছিল। তো তুমি কোথায় যাচ্ছ মেরিন? ও, আমি আমার ফোনটা নিচে ফেলে এসেছি আর ওটা আনতে যাচ্ছিলাম। ও আচ্ছা, আমি আসবো তোমার সাথে? না না, তার প্রয়োজন নেই, আপনি বরং এইদিকে যান। আঙ্কেল আন্টি নিশ্চয়ই আপনার জন্য অপেক্ষা করছে, আমি গিয়ে ফোনটা নিয়ে আসছি। হ্যাঁ
ওকে মিস বেঙ্গলি লেডি, তবে তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আচ্ছা। বলে মাধুর্য আরিয়ানের পাশ কেটে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আরিয়ান কিছুটা মাধুর্যের যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটু মুচকি সামনের দিকে ঘুরতেই সানা এসে সামনে হাজির। সে চোখ গরম করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান ভ্রু কুঁচকে বলল, হোয়াট আর ডুইং হিয়ার? আর আমার দেখে এভাবে তাকিয়ে আছো কেন? কি দেখছো? সরো, আমি ছাদে যাব। এখানে কি করছি এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস না করে বরং তুমি আমাকে বলো তুমি এখানে কি করছো আরিয়ান বেবি? আরিয়ান কিছুটা রেগে গিয়ে বলল, হ্যাঁ ইউ, আমি এখানে কি করছি তার আনসার কি আমি তোমায় দেব? Who the hell are you? And who you always call me baby? Listen, I'm not your baby, okay? So don't call me baby. তবে হ্যাঁ, you can call me bro. আমি তোমার মামাতো ভাই, সো তুমি আমাকে ব্রো বলে ডাকতে পারো, যেমন রাহা ডাকে। এখন পথ ছাড়ো আমি যেতে হবে। বলে আরিয়ান সানার পথ ছাড়ার অপেক্ষা না করেই তার পাশ কাটিয়ে চলে যায় ছাদের দিকে। এদিকে সানা ফুঁসতে ফুঁসতে বলতে লাগলো, খুব বড় ভুল করে ফেললে আরিয়ান, ইউ হ্যাভ টু পে ফর দিস। আমি তোমাকে ছাড়বো না। খুব বড় ভুল করে ফেললে আরিয়ান, ইউ হ্যাভ টু পে ফর দিস। আমি তোমাকে ছাড়বো না। আর ওই মেয়েটাকে তো তোমার খুব ভালো লাগে তাই না? খুব বাপ হয়েছে ওর সাথে তোমার, তাই তো? আগে তো ওই মেয়েটাকে সাহায্য করবো আমি। ইভেন এখনই ওর খবর নিচ্ছে আমি। নিচে এখন তেমন কেউ নেই, আর ওই মেয়েটাও নিচে গেছে। যাই, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে আমার। ওইদিকে মাধুর্য রাহার ঘর থেকে নিজের ফোনটা হাতে নিয়ে বের হতেই তার সামনে পড়ল কিসমত। সে এদিক দিয়েই ছাদে যাচ্ছিল। হঠাৎ মাধুর্যকে দেখে দাঁড়িয়ে পড়ল। মাধুর্য ও কিসমত দুজনেই হাসি বিনিময় করলো একে অপরকে দেখে। কিসমত বলল, মাশাল্লাহ, বহুত খুবসুরত লাগছে তোমাকে মামনি। তা তুমি এখানে কি করছো এখনো? ওইদিকে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে মনে হয়। আসলে মামা, আমি আমার ফোনটা ফেলে গিয়েছিলাম ভুলে, তাই এটা নিতে আবার আসলাম। তা আপনি এখানে জানি ছাদে? কিসমত খানিক হেসে বলল, আসলে একটু ইম্পর্টেন্ট টক করছিলাম আমার এক শেখ বন্ধুর সাথে। দুবাই থেকে ফোন করেছে বুঝলে। বলছে আমাকে ছাড়া পুরো দুবাই শহরটা নাকি মরা মরা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি যেন আমি সেখানে ফিরে যাই। আসলে তোমরা তো জানো না দুবাই আমার কতটা পাওয়ার আর কত সম্মান। একটা গোপন কথা বলি শোনো, দুবাই যে বুর্জ খলিফা আছে না, এই বুর্জ খলিফার মালিকও আমাকে অনেক সম্মান করে, আর আমাকে শেয়ার টাকা ছাড়া কোনো কথাই বলে না। আর দুবাইয়ের বাদশাহ তো আমাকে ইয়ার দোস্ত আমাকে পেলে হাবিবি হাবিবি বলে গলা শুকিয়ে ফেলে। কিসমতের কথা শুনে মাধুর্যের শুকনো কাশি উঠল। কিসমত একজন মজার মানুষ, সে জানতো, কিন্তু সে যে এত বড় চাপাবাজ তা সে এইমাত্র জানতে পারল। আর মাধুর্যকে কাশতে দেখে কিসমত ব্যস্ত ভঙ্গিতে বলল, একই তোমার কাশি হয়েছে নাকি? ওষুধ খাওনি? দাঁড়াও আমি পানি নিয়ে আসি। মাধুর্য দ্রুত নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বলল, না না মামা, আমি ঠিক আছি। আর পানি আমি নিজে নিয়ে নেব, আপনি বরং ছাদে যান। হ্যাঁ, আমি পানি খেয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি যাও। আর কাশির ওষুধ থাকলে আচ্ছা তাড়াতাড়ি যাও। আর কাশির ওষুধ থাকলে খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, আমি যাই উপরে, নইলে আবার হয়তো দেখা যাবে আমার জন্য অপেক্ষা করে ওরা ওদিকে অনুষ্ঠান শুরু করতে পারছে না। যাই। হ্যাঁ। মাধুর্য মাথা কাত করে সম্মতি জানালে কিসমত একটা আরবি গানে টান দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। সিঁড়ির কাছ থেকে এতক্ষণ লুকিয়ে লুকিয়ে এসব দেখছিল সানা। সে মাধুর্যের দিকে আসতে নিলেই এমন সময় কিসমত চলে আসে মাধুর্যের সামনে। যাই হোক, কিসমত সিঁড়ির দিকে যেতে নিলেই সানা দ্রুত সিঁড়ির নিচের ফাঁকা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। কিসমত গুনগুন করতে করতে চলে গেল সিঁড়ি বেয়ে উপরে। কিসমত যেতেই সানা দ্রুত সিঁড়ির নিচ থেকে বের হয়ে মাধুর্যের ঘরের দিকে যেতে লাগলো। মাধুর্য ওইদিকে পানি খাওয়ার জন্য আবার ঘরে ঢুকলো। দেখে পানি নেই, তাই সে পানির জন্য রান্নাঘরে যেতে লাগলেই হঠাৎ পিছন থেকে সানার ডাক শুনে থেমে যায় সে। মাধুর্য পিছন ফিরে তাকাতেই সানা একটা মেকি হাসি দিয়ে দ্রুত মাধুর্য কাছে যেতে নিলেই গম্ভীর গলায় পেছন থেকে বলে উঠল আরিয়ান, What are you doing here, Marian and Sana? সানা চমকে উঠে পিছনে তাকালো। মাধুর্য মিষ্টি এসে বলল, আমি তো পানি আনতে যাচ্ছিলাম, আসলে খুব পানি তেষ্টা পেয়েছে, কিন্তু আপনি এখানে এখনো জাননি ছাদে? তোমার দেরি হচ্ছিল তাই দেখতে এলাম এখানে কোনো প্রবলেম হলো কিনা। তাছাড়া একটা ককরোচ এদিকে এসেছিল অনেকক্ষণ আগে, কিন্তু সেটাও আর ফিরে যায়নি, তাই ভাবলাম যে ককরোচটা আবার তোমার কোনো ক্ষতি করে দেয় কিনা, তাই আমিও চলে এলাম। আরিয়ান যে সানাকে মিন করে কথাগুলো বলেছে সেটা সানা বুঝতে পেরে দাঁত কিরমির করছে। আর মাধুর্য অবাক হয়ে বলল, হোয়াট ককরোচ?
ইউ মিন আরশোলা? আরশোলা এসেছে এখানে আর সেটা আমার ক্ষতি করবে ভেবে আপনি এসেছে আমাকে সেভ করতে? আর ইউ কিডিং মি আরিয়ান? কি বলছেন এসব আরিয়ান? আসলে কি কোনো রাগ করছে আমাকে খেয়ে ফেলবে? আরিয়ান দুষ্টু হেসে বলল, এটা সে আরশোলা নয় যেটা তুমি ভাবছ। এটা অনেক বড় আর দুষ্ট আরশোলা। বাই দ্য ওয়ে, চলো আমি তোমার সাথে কিচেনে যাচ্ছি। আরে আপনি শুধু শুধু কষ্ট করবেন কেন? আমি কি নিয়ে আসছি। তাছাড়া সানাও আমাকে কিছু একটা বলতে এসেছিল। সানা না হয় আমার সাথে যাক, তাহলে তো সেটা বলতে এসেছিল সেটাও বলা হয়ে যাবে। আর আমার সাথে তো সানা আছেই, তখন আর আসলে আর ভয় থাকলো না। কি বলো সানা? সানা দ্রুত মাথা নাড়িয়ে বলল, ইয়া আব আমি যাচ্ছি মাধুর্যের সাথে আরিয়ান বেবি। ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট মাধুর্য, আমি তো আছি। আরশোলা আমাকে দেখলেই দৌড়ে পালাবে। Yes, you're right, Sana. Actually, you know, Marin, Sana আরশোলাদের কুইন, আর এই জন্য ওকে দেখলে আরশোলারও ভয়ে পালিয়ে যায়।